আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ক্যাম্পাসের মাঠে বসে আছে তমাল। ঘাসের ডগাগুলো শিশিরে টইটম্বর হয়ে আছে। জামা কাপড়ের অনেকাংশ ভিজে যাওয়ায় ভীষণ ঠান্ডা অনুভূত হচ্ছে। তার পাশেই লম্বা হয়ে শুয়ে আছে শুভ্র। শিশির ভেজা ঘাসে শুয়ে আয়েশ ভরে সিগারেট টানছে। তমাল বিরক্ত হয়ে বলল, ধুর সালাম, তোর কি শীত টিট করছে না? এমনি বটকা মেরে বসে আসছিস কেন? বাড়ি যাবি না? শুভ্র উদ্বেগহীন গলায় প্রশ্ন করল। কয়টা বাজে? 1:20। অনেক রাত, তুই বাড়ি চলে যা, আন্টি টেনশন করবেন। তমালের বিরক্তি এবার আকাশ ছিল। দাঁতে দাঁত চেপে বলল, আমার মায়ের কথা তরে ভাবতে কইছি কেম? তুই তোর মায়েরটা বাপ, আর বাড়ি যাম। এই ঠান্ডায় পড়ে থাকলে মরে যাবি সালাম। শুভ্র ঠাট্টার গলায় বলল, কথায় কথায় শালা ডেকে আমার বোনকে বিয়ে করার ইচ্ছা পোষণ করার প্রয়োজন নেই। বোন আমার অলরেডি ম্যারিড, 2 দিন বাদে মামা হব। তমাল ভ্রু কুচকে বলল, শুনে বহুত খুশি হইলাম। এখন তুই বিয়ে করে আমাকে চাচা বানিয়ে দে, তাইলেই আমি ধন্য। শুভ্রব জবাবে অদ্ভুত হাসল। তমাল খানিকটা মিয়ে গিয়ে বলল, কি লাভ হচ্ছে বলতো? তনয়ের তো বিয়ে হয়ে গিয়েছে, এভাবে কি জীবন চলে? চাকরিও তো পেয়ে গেছিস এখন। তাছাড়া যে হারে পড়াশোনা করছিস, বিসিএসও হয়ে যাবে দেখিস। এবার তো বিয়ে শাদী কর। যত একা থাকবি তত দুঃখ বাড়বে। শুভ্রব ফিচেন হেসে বলল। আমার জন্য তোর এত চিন্তা, জানতাম না তো। তমাল বিতৃষ্ণ গলায় বলল, আল্লাহর দোহাই লাগে, ফাজলামোটা বন্ধ করে সিরিয়াস হ। একটা বিয়ে কর, নয়তো প্রেম। শুভ্রব দীর্ঘশ্বাস ফেলে গম্ভীর গলায় বলল। হবে না। তমাল চেতে উঠে বলল, কেন হবে না? এই দুনিয়ায় কি অন্য কারোর প্রেমিকার বিয়ে হচ্ছে না? তারা কি তোর মতো বীর হয়ে মরে যাচ্ছে? শুভ্রব হেসে বলল, মরে কই যাচ্ছি, এই তো বেঁচে আছি, সিগারেট টানছি, অফিস করছি, বাবা মাকে দেখছি। তমাল অসহায় গলায় বলল, এটাকে কি জীবন বলে দোষ? মেয়েটার বিয়ে হয়েছে, প্রায় 8-9 মাস হতে চলল, এখনো এতটা? শুভ্রব হেসে বলল, তুই যেমনটা ভাবছিস ব্যাপারটা আসলে তা নয়। আমি যে শুধু তনিয়ার শোকেই কাতর হয়ে বিয়ে করছি না, তা সম্পূর্ণ ঠিক না। তনিয়া একটা কারণ বটে, তবে মাঝে আরেকটা ব্যাপার আছে। তমাল ভ্রু কুচকে বলল, কি ব্যাপার? আমি আসলে মেয়েদের প্রতি আকর্ষণ বোধ করছি না, চেয়েও পারছি না। পুরুষ হিসেবে নারীদের প্রতি যে স্বাভাবিক আকর্ষণ থাকে তা যেন মরে গিয়েছে। কিছুতেই কোনো ফিলটিল হারছে না, না শরীরে না মনে। তমাল বিস্মিত হয়ে বলল। এমনটাও হয়? শুভ্রব নিরুদ্বেগ গলায় বলল, আমার তো হচ্ছে, ছোট চাচ্চুরও হয়। এটা হয়তো আমাদের বংশের ধারা, বুঝলি। প্রত্যেক প্রজন্মে ছ্যাঁকা খেয়ে ব্যাঁকা হয়ে যাওয়ার মতো কিছু মানুষ থাকতে হয়। কথাটা বলে খুব হাসে শুভ্রব, কিন্তু তমালের মধ্যে কোনো ভাবান্তর হয় না। শুভ্রবকে সে চেনে। ছোট্টবেলার বন্ধু হওয়ার দায়ে এই হাসির পেছনে লুকিয়ে থাকা অনেক কিছুই সে আজ করতে পারে। তমাল হুট করেই প্রশ্ন ছুড়ল। তনয়ের প্রতিও ফিল আসে না ওর কথা ভাবলে? শুভ্রব কয়েক সেকেন্ডের জন্য থমকে যায়, তারপর মৃদু হেসে বলল, বাজে কথা বাদ দে তো। তোর না আগামী মাসে বিয়ে? বইয়ের সাথে গল্প না করে এইখানে মাথা খাচ্ছিস কেন বলতো? তমাল হঠাৎই উৎসুক হয়ে বলল, তুই এখনো তনয়াকে শ্বাস ও ফিরে আসুক। শুভ্রব থমথমে মুখে তমালের দিকে তাকালো, শক্ত গলায় বলল, না, কয়েক সেকেন্ড চুপ থেকে বিড়বিড় করে বলল, ওর সংসারে সুখ হোক, ভালো থাকুক, আমার সুখগুলো তার হোক। তমাল উদাস চোখে তাকিয়ে থাকে। শরীরের রন্ধ্রে রন্ধ্রে রাগ নামক পোকাগুলো দৌড়ে বেড়াচ্ছে তার। শুভ্রবকে মেরে ধরে নদীতে ভাসিয়ে দিতে ইচ্ছে করছে। এতটুকু সুখের প্রত্যাশাও কি করতে পারে না এই ছেলে? এই একটা মেয়েকে ভুলে গিয়ে নতুন করে শুরু করাটা কি এতটাই কঠিন? তমালও তো কম প্রেম করেনি, কই তার তো এমন অনুভূতি হয়নি কখনো। তাহলে শুভ্রবই কেন? কেমন একটা অচেনা ব্যথায় বুকটা চিনচিন করে ওঠে তমালের। হুফ, কি অশান্তি। সূর্য পশ্চিমে হেলে পড়েছে। ব্যস্ত শহরটা কোণে দেখা আলোয় বড় মায়াময় দেখাচ্ছে। শুভ্র বড় রাস্তার পাশে রিকশার জন্য অপেক্ষা করছে। হাতে আজ সিগারেট নেই, গায়ে অফিসের ভদ্র পোশাক। এই তো 3 মাস হলো চাকরিতে ঢুকেছে শুভ্র। মনের যন্ত্রণাটাকে ক্ষণিকের তরে ভোলার জন্য
রাত দিন পরিশ্রম করে চলেছে, সারা দিন অফিসে খেটে সারা রাত বই নিয়ে বসে থাকছে। না, এই নিমখারাম মনটাকে আর এক সেকেন্ডের জন্য বিরতিও দিতে চায় না সে। শুভ্র কপাল কুঁচকে একটা রিক্সা ডাকল। পাশে দাঁড়িয়ে থাকা বোনটির দিকেও তাকিয়ে বলল, চল, একা উঠতে পারবি? আমি হেল্প করব। শুভ্রতা মৃদু গলায় বলল। পারবো। শুভ্রতার উত্তরটা কানে আসার পরও শুভ্রতাকে আলতো হাতে ধরল শুভ্র। শুভ্রতাকে রিকশায় উঠিয়ে দিয়ে পাশে গিয়ে বসল। শুভ্রতা প্রেগন্যান্সির আজ 7 মাস চলছে। পা দুটো খানিকটা ফুলে যাওয়া ছাড়া তেমন কোনো শারীরিক সমস্যা নেই। তবুও রেগুলার চেক আপের জন্য হসপিটালে যাওয়া চাই। সাদাফের কড়া নির্দেশ, না মেনে উপায় নেই। রিকশায় বসেই বাম হাতে পরা ঘড়ির দিকে তাকালো শুভ্র। কপাল কুঁচকে বলল, সাদাব ভাই আজ ঢাকায় ফিরবে না। অফিসের ঝামেলাটাও কাল নাগাদ শেষ হবে বলে মনে হচ্ছে না। এই অবস্থায় বাসায় একা থাকা রিস্ক। সাদাব ভাই আজ তোকে আমাদের বাসায় থাকতে বলেছে। বনানী ফেরার দরকার নেই। শুভ্রতার মাথাটা সকাল থেকেই ভীষণ ভার ভার লাগছে। ঘাড়ের কাছে কেমন ঝিমঝিম করছে। প্রেশারটা আবার ফল করছে কিনা কে জানে। শুভ্রতা হালকা গলায় বলল, পৃথা তো আছে, আমি তোমার সাথে গেলে ও একা থাকবে কিভাবে? ভয় পাবে না? শুভ্র ডান চোখের ভ্রু খানিকটা উঁচু করে বলল, তো ওকেও আমাদের বাসায় চলে আসতে বল। এখন 3টার মতো বাজে। একা ধানমন্ডি যাওয়া আহামরি কোনো ব্যাপার না। ফোন দিয়ে বলে দে, তাহলেই হয়। শুভ্রতা কিছু বলতে গিয়েও চুপ করে বসে রইল। কথা বলতে ইচ্ছে করছে না তার। চারপাশের গাড়ির প্যাপো শব্দগুলো ভীষণ অসহ্য বোধ হচ্ছে। আচ্ছা, এই মানুষগুলোকে একটু নিশ্চুপ থাকতে পারে না? শুভ্রতার কাছে ক্ষমতা থাকলে পুরো পৃথিবীটাকে মিউট করে রেখে দিত সে। কি দরকার অযথা এই শব্দের? হসপিটালে পৌঁছে শুভ্রতাকে ডক্টরের চেম্বারে ঢুকিয়ে দিয়ে দরজার পাশে দাঁড়িয়ে রইল শুভ্র। দেয়ালে পিঠ ঠেকিয়ে ফোনের স্ক্রিনে মনোযোগী হওয়ার চেষ্টা করল। খানিক বাদেই ষষ্ঠ ইন্দ্রিয় কর্তৃক পাওয়া বার্তায় চমকে উঠল শুভ্র। কাপা দৃষ্টিতে সামনের দিকে এগোলো। তারপরেই শরীরটা অবশ হয়ে এলো তার। গলা শুকিয়ে এলো। পায়ের নিচে থাকা মাটিটাও যেন কেঁপে কেঁপে উঠতে লাগলো। ভারী শরীর নিয়ে বসে থাকা তনয়ার চোখ দুটো ছলছল করে উঠল। এতগুলো মাস পর প্রিয় মানুষটিকে দেখতে পেয়ে বুকের ভেতর ব্যথাগুলো কামড়ে কামড়ে উঠতে লাগলো। অনেক কষ্টে উঠে দাঁড়ানোর চেষ্টা করলো তনয়া, পারল না। শুভ্র পাথরের মতো দাঁড়িয়ে থেকে হতভম্ব দৃষ্টিতে তাকিয়েই রইল। তিল পরিমাণও নড়ল না। শুভ্রবের মনে হচ্ছে এখনই মাথা ঘুরিয়ে পড়ে যাবে সে। এই এখনই সবকিছু মিথ্যে, দুঃস্বপ্ন বলে ভেঙে যাবে। এরই মধ্যে ডক্টরের চেম্বার থেকে বেরিয়ে এলো শুভ্রতা। দরজার বাইরেই তনয়াকে দেখতে পেয়ে চমকে উঠল শুভ্রতা। মনটা খুশিতে লাফিয়ে উঠল, কিন্তু পর মুহূর্তে চুপসে গেল মুখ। পাশে ভাইয়ের অস্তিত্বের কথা মনে পড়তেই অদ্ভুত এক ভয়ে কাটা হয়ে গেল। শুভ্রবের রক্তশূন্য মুখটার দিকে তাকিয়ে নিজের কর্তব্য স্থির করতে পারল না শুভ্রতা। ভাইয়ের ডান হাতটা খামচে ধরে আকুতির স্বরে বলল, ভাইয়া চল। শুভ্রতার কথাটা শুভ্রবের কান পর্যন্ত পৌঁছালো না। সে বোবা দৃষ্টিতে একবার শুধু শুভ্রতার দিকে তাকালো। মাথাটা হঠাৎই কেমন ফাঁকা ফাঁকা লাগছে তার। চারপাশের কোনো শব্দ কান পর্যন্ত পৌঁছালেও মস্তিষ্কে আঘাত হানছে না। শুভ্রতা ভীত গলায় বলল, আমার শরীর খারাপ লাগছে ভাইয়া, জলদি বাসায় চলো প্লিজ। শরীর খারাপ লাগছে, এই শব্দটুকু বুঝতে পেরেই নিজেকে সামলে নিল শুভ্রব। সচেতন চোখে শুভ্রতার দিকে তাকিয়ে আলতোভাবে শুভ্রতার বাহু আঁকড়ে ধরল। এক হাতে নিজের সাথে জড়িয়ে ধরে খসখস গলায় বলল, চল, বেশি খারাপ লাগছে না তো? ডক্টর কি বলল? শুভ্রতা জবাব দিল না। শুভ্রতার জবাবটা হয়তো তার কান পর্যন্ত পৌঁছালও না। আকুতি ভরা দৃষ্টিতে প্রিয়তমাকে দেখে নিয়ে উল্টো পথে হাঁটা দিল। বহু আকাঙ্ক্ষিত মানুষটির সাথে একটা কথাও বলল না। ভালো থাকা মন্দ থাকার প্রসঙ্গটাও তুলল না। একটা বারও কি সে কেমন আছে তা জিজ্ঞেস করা যেত না? পেছন থেকে নারী কণ্ঠের তীক্ষ্ণ কান্নার স্বর ভেসে এলো। শুভ্র থমকালো, বুক ফুলিয়ে শ্বাস টেনে নিয়ে আবারও হাঁটা দিল নিজস্ব গন্তব্যে। নারী কণ্ঠের হৃদয় বিদারক কান্নাটা কানের কাছে বাজতে লাগলো পুরো ক্যাসেটের মতো, একের পর এক। করিডোরের মোড় ঘোরার সময় আর চোখে তাকালো শুভ্র। শেষবারের মতো চোখের তৃষ্ণাটা মিটিয়ে নেয়া খুব জরুরি, খুব।
তনয়া আচ্ছন্নের মতো কাঁদছে। তার কান্নার শব্দে ছুটে এসেছে সুঠাম দেহী এক পুরুষ। চোখে মুখে চিন্তার ছাপ। বলিষ্ঠ হাত দুটো দিয়ে তনয়ার হাত চেপে ধরে উদ্বিগ্ন গলায় প্রশ্ন করল আগন্তুক। আবারও ব্যথা করছে তনু? আর একটু অপেক্ষা করো, বেশি কষ্ট হচ্ছে। তনয়ার কান্নার বেগ বাড়ে। স্বামীর সামনে বসে পরপুরুষের জন্য চোখের জল ফেলা অন্যায়, মহাপাপ। কিন্তু কি করবে তনয়া? মন কি আর মস্তিষ্কের কথা শুনে? একবার ভালোবেসে ফেললে পাপ পুণ্যের হিসেব কি রাখে এই মন? এই যে এই স্বামী নামক মানুষটাকে তনয়া এত শ্রদ্ধা করে, সম্মান করে, স্বামী হিসেবেও মানে, কিন্তু ভালোবাসতে তো পারে না। ভালোবাসাটা তো শরীরে শরীরে হয় না, হয় মনের সাথে মনের। তনয়া এই লোকটিকে শরীর দিতে পারলেও মন দিতে পারে না। হাজার চেষ্টার পরেও না। তনয়ার কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে যায়। তনয়ার স্বামী আরহান দিশেহারা হয়ে পড়ে। তনয়ার মাথাটা বুকের সাথে চেপে ধরে বলল, শান্ত হও প্লিজ, কাঁদলে তো আর ব্যথা কমবে না। একটু শান্ত হও, আরবি ডক্টরের সাথে কথা বলছে। তনয়ার কান্নার বেগ কমে আসে। ঘন ঘন হেঁচকি তুলতে তুলতে চোখ বোঝে। বেঁচে থাকাটা হঠাৎই ভীষণ অর্থহীন বলে বোধ হয়। অন্ধকার ঘরটাতে থমথমে মুখে বসে আছে শুভ্র। তনয়া গর্ভবতী। তনয়ার শরীরে অন্য কারো স্পর্শ। কথাগুলো মনে পড়তেই মরে যেতে ইচ্ছে করছে তার। বুকের ভেতর তুমুল ভাঙচুর হচ্ছে। পৃথিবীটা এতটা নিষ্ঠুর না হলে কি চলতো না? তনয়া গর্ভবতী না হলে কি চলতো না? আজ এমন আকস্মিক সাক্ষাৎটা না হলে কি চলতো না? শুভ্রব দু হাতে নিজের চুল খামচে বিছানায় গা এলিয়ে দিল। এতদিনের সামলে রাখা ক্ষতটা আবারও জীবন্ত রক্তাক্ত হয়ে উঠল। নিজেকে কেমন নিঃস্ব, মাতাল বলে বোধ হতে লাগল। কিছুক্ষণ উদ্দেশ্যহীন শুয়ে থেকে আবছা চোখে বিছানার এক কোণায় শুভ্রতাকে চোখে পড়ল তার। টলমল চোখে তার দিকেই তাকিয়ে আছে। শুভ্রব ছাদের দিকে দৃষ্টি রেখে নিশ্চুপ হয়ে শুয়ে রইল। চোখ দুটো বুজে নিয়ে মৃদু গলায় প্রশ্ন করল। শুভ্রতার অভিমানী কণ্ঠস্বর বিপুল অভিমান নিয়ে বলল, তুমিও তো কাঁদছো, তুমি কাঁদলে আমারও কান্না পায়, জানো না? শুভ্রব অবাক হয়ে বলল, আমি কাঁদছি? কাঁদছই তো, এই যে চোখের কোনা বেয়ে জল গড়াচ্ছে, দেখছো না? শুভ্রব ডান হাত বাড়িয়ে নিজের চোখের জল ছুল। সত্যি জল গড়াচ্ছে। কিছুক্ষণ চুপ থেকে বললাম, তনুজা গর্ভবতী, ওর সবটুকুতেই এখন অন্য কারো ছোঁয়া, তুই জানিস? শুভ্রতার কণ্ঠস্বর মৃদু গলায় উত্তর দেয়, হ্যাঁ জানি। আমার কষ্ট হচ্ছে ছবি, আমার ভীষণ কষ্ট হচ্ছে। আমরা কি এতটাই কষ্ট পাওয়া উচিত? শুভ্রতা থেকে কোনো উত্তর না পেয়ে উদাস গলায় বলল শুভ্রব, গর্ভবতী তনুজাকে মিষ্টি দেখাচ্ছিল, দেখেছিস? ওর আর আমার অনেক স্বপ্ন ছিল ছবি, একসাথে ঘর বাঁধবো, আমাদের ছোট একটা মেয়ে থাকবে, ওর নাম হবে তুষি। কি অদ্ভুত নাম, তাই না? তনুজা এই অদ্ভুত নামগুলোই ভীষণ পছন্দ ছিল। কত শত অদ্ভুত কথা বলতো সে। তারপর তার সেই কথাই রেশ ধরে নিজেই খিলখিল করে হাসতো। ও ভীষণ হাসতে ভালোবাসতো, ভীষণ। কথাগুলো বলে মাদক হাসল শুভ্রব। হঠাৎই ভীষণ করুণ গলায় বলল, আজকে ওর শরীরে আমার অংশ থাকার কথা ছিল সুফি। আমি ওর সাথে অন্য কাউকে সহ্য করতে পারছি না। আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসছে। আমি কি মারা যাচ্ছি সুফি? শুভ্রতার আলতো কণ্ঠ ভেসে এলো। মনে হচ্ছে না। শুভ্রব চোখ বুজে নিয়ে বলল, তুই কি বুঝেছিস? আমার সাথে হয়ে যাওয়া এই ভয়ানক অন্যায়টা কি তুই ধরতে পারিস? সমাজের এই অন্ধ নিয়ম, অন্ধ সংস্কৃতি যে আমাদের তিলে তিলে খুন করছে, তা কি তুই বুঝতে পারছিস? পারছি ভাইয়া। আমি এই সমাজকে ঘৃণা করি। দে আর মেড মার্ডার। শুভ্রতা ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, তুই আবারও কাঁদিস ভাইয়া? তুই কাঁদলে আমার কষ্ট হয়। আমার বুকে প্রচণ্ড ব্যথা করছে সুভি। আমি বোধহয় মারা যাচ্ছি। শুভ্রতা কথার উত্তর দেওয়ার আগেই বন্ধ দরজায় করাঘাত পড়ল। শুভ্র ঘোলা চোখে চারপাশে তাকালো। শুভ্রতা কোথাও নেই। কোথায় গেল মেয়েটা? শুভ্র টলমল পায়ে দরজার লক খুলল। দরজার ওপাশে দাঁড়িয়ে আছে শুভ্রতা। চোখ মুখ শুকনো, চোখের নিচে কালি। মেয়েটা হসপিটাল থেকে ফিরে ভীষণ কাহিল হয়ে পড়েছে। চোখ দুটো কয়েক ঘন্টার ব্যবধানেই কেমন নিষ্প্রভ মলিন হয়ে পড়েছে। শুভ্রতার দিকে তাকিয়ে হাসার চেষ্টা করলো শুভ্র।
সুব্রতা হাতের ফোনটা এগিয়ে দিয়ে বলল। ফোন। শুভ্রব কপাল কুঁচকালো, হাত বাড়িয়ে ফোনটা কানে নিতে নিতে বলল। শুভ্রতা উত্তর দিল না। শুভ্রব গম্ভীর মুখে বলল, হ্যালো। ওপাশে নীরবতা, মাঝে মাঝেই নীরব আর্তনাদ। শুভ্রবের বুকে মোচড় দিয়ে উঠল। যথাসম্ভব গম্ভীর গলায় বলল, তনুজা কেমন আছো? ওপাশ থেকে ফোপানোর শব্দ ভেসে এলো। শুভ্রব ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, খাচ্ছো কেন? কেঁদো না। আমার সাথে একটা কথাও কেন বললে না তুমি? আমি কেমন আছি জানতে ইচ্ছে করলো না? শুভ্রব নিজেকে শক্ত রেখে বলল, জানতে ইচ্ছে করলো না তো? তুমি রেগে আছো? শুভ্রব অবাক হয়ে বলল। রাগ করবো কেন? তনয়া দীর্ঘশ্বাস ফেলে বলল, আর কয়েক ঘন্টা পর আমার ডেলিভারি, জানো? জানলাম। আমি হয়তো আর বাঁচবো না। ধুর, কি সব বলো, এমন কিছু হবে না। তুমি আমার মৃত্যু কামনা করবে প্লিজ। আমার কেন জানি মনে হয় তোমার দোয়া কবুল হবে। আমার অপারেশন সাকসেসফুল না হওয়ার জন্য একটু দোয়া করবে গো। শুভ্রব হাসল, ঠোঁটের কোণে মৃদু হাসি নিয়ে বলল, ভালোবাসার মানুষের মৃত্যু কামনা করা যায় না তনুজা। দোয়া করি অনেক বছর বাঁচো, তোমার স্বামী তোমাকে ভালোবাসে, অতীতটা ভুলে যাও, ভালো থাকবে। তুমি ভালো আছো? কেন থাকবে না? বিয়ে করছো না কেন? আমার ইচ্ছে। বিয়েটা করে নাও প্লিজ। খবরটা কি তুমি সহ্য করতে পারবে? তনয়া উত্তর দেয় না। শুভ্রব হেসে বলল, আমাকে আর কখনো ফোন দিও না তনুজা। সুখী হও, পৃথিবীর সবচেয়ে সুখী। কথাটা বলে ফোন কাটল শুভ্রব। শুভ্রতা স্থির দৃষ্টিতে ভাইয়ের দিকে তাকিয়েছিল। শুভ্রতা হেসে ফোনটা এগিয়ে দিয়ে বলল, শরীর কেমন এখন? দাঁড়িয়ে না থেকে ভেতরে এসে বসো। শুভ্রতা ধীর পায়ে ভাইয়ের বিছানার উপর গিয়ে বসল। শুভ্রব টেবিলের ওপর থেকে টেবিলের প্যাকেট নিয়ে দুটো ট্যাবলেট পেটে চালান করে দিল। শুভ্রতা আতকে উঠে বলল, কি খাচ্ছো? শুভ্রতার এমন প্রতিক্রিয়ায় বেশ মজা পেল শুভ্রব। হেসে ফেলে বলল, ভয় নেই, ঘুমের ট্যাবলেট। তুমি রোজ ট্যাবলেট খাও ভাইয়া? না, যখন ঘুম দরকার হয় তখন। শুভ্রতা ফ্যাল চোখে তাকিয়ে আছে। শুভ্রব বালিশে মাথা রেখে চোখ বুঝল, মৃদু গলায় বলল, রুমে গিয়ে রেস্ট নে, শরীরটা ভালো নেই তোর। ঘড়িতে 2টা বাজে। প্রচণ্ড মাথা ব্যথায় এপাশ ওপাশ করছে শুভ্রতা। পাশেই রাদিবা আহমেদ ঘুমাচ্ছেন। এই মাঝরাতে মাকে বিরক্ত করতে কেমন অস্বস্তি লাগছে শুভ্রতার। শুভ্রতা বিছানার হেডবোর্ডে ঠ্যাস দিয়ে বসল। সাদাফকে ভীষণ মনে পড়ছে তার। আচ্ছা, মেয়েরা কি বিয়ে হওয়ার পর একটু পর হয়ে যায়? বাপের বাড়িটা অজান্তেই কেমন কুটুম বাড়ি বনে যায়। এই যে শুভ্রতা সারাটা দিন এই বাড়িতে ভূতের মতো ঘুরে বেড়ালো, আত্মীয়দের মতো সমাদর পেল, কিন্তু নিজস্বতা খুঁজে পেল না। যে শুভ্রতার এই 1 বছর আগেও মাঝরাতে উঠে চেঁচামেচি জুড়ে দিত, আজ তার অসুস্থতায় মাকে ডাকতে অস্বস্তি হচ্ছে। বারবার স্বামী নামক ছায়াটার কথা মনে পড়ছে। এসব কি আত্মিক দূরত্বের চিহ্ন নয়? শুভ্রতার ভাবনার মাঝেই ফোন বাজল। স্ক্রিনে সাদাফের নামটা ভাসতেই খুশিতে ঝলমল করে উঠল তার মুখ। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে ক্লান্ত গলায় বলে উঠল সাদাফ, তুতুনের আম্মুকে অনেক বেশি মিস করছি, ঘুম আসছে না। তুতুনের আম্মু কি আমি মিস করছে? শুভ্রতা মুচকি হেসে বলল। তুতুনের আব্বু থেকেও বেশি মিস করছে। সাদাফ হাসল, ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলল। শুভ্রতা ঠোঁট উল্টে বলল, মাথা ব্যথা করছে, খুব ঘুম পাচ্ছে না। সাদাফ উদ্বিগ্ন গলায় বলল, মা কই? মাথায় একটু হাত বুলিয়ে দিতে বলো না। আম্মু ঘুমোচ্ছে, ডাকতে ইচ্ছে করছে না। সাদাফ হতাশ গলায় বলল, ও, পৃথাও নেই? ওইটুকুন বাচ্চা মেয়েকে ঘুম ভাঙিয়ে আমার সেবা করার তুমিও না? সাদাফ কিছুক্ষণ চুপ থেকে বলল, নিজের ওপরই মেজাজ খারাপ হচ্ছে আমার। অফিসের কাজ পড়ার কি আর সময় পেল না? ইরিটেটিং। শুভ্রতা খিলখিল করে হেসে উঠেও নিজেকে সামলে নিল। মৃদু গলায় বলল, তোমার বউ প্রেগনেন্ট বলে কি সবাই কাজ কাম ছেড়ে বসে থাকবে? থাকা উচিত। শুভ্রতা হাসল। হঠাৎ করে খেয়াল করল মাথা ব্যথাটা আগের থেকে অনেকটাই কমে এসেছে। মন জুড়ে শান্তি আর চোখ জুড়ে নেমে এসেছে ঘুম। সাদাফ চিন্তিত গলায় বলল, কাল যেভাবেই হোক ঢাকা ব্যাক করবো, তুমি একটু ঘুমানোর চেষ্টা করো। এই অবস্থায় রাত জাগলে শরীরটা খারাপ করবে। শুভ্রতা বালিশে মাথা রেখে আদুরে গলায় বলল,
তুমি যদি ননস্টপ কথা বলতে থাকো তাহলে আমি ঘুমানোর চেষ্টা করতে পারি। রাজি? সাদাফ ভ্রু কুচকে বলল, কাল যেভাবেই হোক ঢাকা ব্যাক করবো, তুমি একটু ঘুমানোর চেষ্টা করো। এই অবস্থায় রাত জাগলে শরীরটা খারাপ করবে। শুভ্রতা বালিশে মাথা রেখে আদুরে গলায় বলল, তুমি যদি ননস্টপ কথা বলতে থাকো তাহলে আমি ঘুমানোর চেষ্টা করতে পারি। রাজি? সাদাফ ভ্রু কুচকে বলল, নন স্টপ কথা বলতে হবে, হ্যাঁ? কিন্তু আমি যে অত কথা জানি না রে বাবা। আমার বাচ্চাকেও কম কথা বলা শেখাবো। কম কথা বলা ব্রেনের জন্য ভালো। একদম না, বাচ্চা মানেই সবসময় বকবক করবে। আগে রেস্ট্রিকশন কেন দিচ্ছ? এটা কোনো রেস্ট্রিকশন নাকি? অবশ্যই রেস্ট্রিকশন। এই, আমার কি মনে হয় জানো? আমার মনে হয় আমার ছেলে হবে, একদম তোমার মতো দেখতে হবে, তোমার মতো করে কথা বলবে, তোমার মতো করে ভ্রু কুচকাবে। তবে তুমি যতটা কম কথা বলো সে তোমার থেকে 3 গুণ বেশি কথা বলবে। ইস, কি মিষ্টি লাগবে ওকে। সাদাফ হাসল, দুষ্টুমি করে বলল। আরে বাহ, তুমি আমায় এত খেয়াল করো। শুভ্রতা গর্ব ভরে বলল, খেয়াল করবো না কেন? আমি তোমাকে এর থেকেও বেশি খেয়াল করি। মাই গড, তোর কি কি খেয়াল করলে? গোপনীয় কিছু খেয়াল করোনি তো আবার? না মানে মুখোশকে যদি ভুল টলে ফেলো, তোমার যে জ্ঞান। শুভ্রতার মুখে রক্তিম ছায়া পড়ল, চাপা গলায় বলল। তুমি দিন দিন অনেক বেশি অসভ্য হয়ে যাচ্ছ। সাদাফ শব্দ করে হাসল, হাসি হাসি কণ্ঠে বলল, আমি বউ পাগল হয়ে যাচ্ছি, অসভ্য হয়ে যাচ্ছি, আর কিছু হচ্ছি না। ও হ্যাঁ, বাবাও তো হচ্ছি। আর কি কি হচ্ছি বলো তো? এক সেকেন্ড, আমি কাগজ নিয়ে আসি, তুমি বলো, আর আমি বরং নোট করে ফেলি। নাও, লেটস স্টার্ট। শুভ্রতা চাপা শাসনের গলায় বলল, আমি তোমার সাথে কথাই বলবো না। আচ্ছা বলো না, আমি বলছি, শোনো, তাতেই হবে। পরের দিন সকালে ছাদে দাঁড়িয়ে সিগারেট টানছিল শুভ্র। চোখজোড়া উদ্দেশ্যহীন ঘোরাফেরা করছিল। ঠিক এই সময়ে পাশে এসে দাঁড়ালো পৃথা, বেশ নম্র গলায় বলল, কেমন আছেন? শুভ্র মৃদু হেসে বলল, ভালো। আমি যে আপনার দাদুর ঘরটাতে থাকি জানেন? শুভ্র হেসে বলল, থাকেন নাকি? খেয়াল করিনি। আপনি আশেপাশের কোনো কিছুই খেয়াল করেন না। তা ঠিক। আপনার দাদু হয়তো আমাকে খুব একটা পছন্দ করেন না। মাঝরাত হলেই চটি পড়ে ঘরময় হাঁটাহাঁটি শুরু করেন। শুভ্র স্বাভাবিক গলায় বলল, হয়তো নাইট ওয়ার্ক করতে ইচ্ছে করছে ওনার। আপনি ওনার হাঁটাহাঁটিতে মাইন্ড করবেন না প্লিজ। পৃথা সরু চোখে তাকালো। আপনি কি আমার সাথে মশকরা করছেন? শুভ্র অবাক হয়ে বলল, কই না তো। দাদু আপনাকে অতিরিক্ত বিরক্ত করলে আপনি সুব্রতের ঘরে ঘুমাতে পারেন। শুধু শুধু দাদুর প্রাইভেসি নষ্ট করার কি দরকার? পৃথা ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, ভাবির সাথে আপনার মা ঘুমান, আমার অস্বস্তি লাগে। শুভ্র ছোট্ট করে বলল। ও আচ্ছা। পৃথা কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, আপনি ভূতে বিশ্বাস করেন? শুভ্র নাকে মুখে একরাশ ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, না। থিওরিটিক্যালি আমিও বিশ্বাস করি না, কিন্তু ইন প্র্যাকটিস ভয় কাঁপাকাঁপি করি। শুভ্র বাঁকা হাসল। পৃথা অস্বস্তি নিয়ে বলল, আমি কি আপনাকে বিরক্ত করে ফেললাম? আসলে ভাবি ঘুমোচ্ছে, আন্টি কাজে ব্যস্ত। আমি আবার কথা না বলে বেশিক্ষণ থাকতে পারি না। ভেবেছিলাম ছাদে এসে একা একাই বকবক করব, কিন্তু এখানে এসে আপনাকে পেয়ে গেলাম। শুভ্র মাছি তাড়ানোর মতো করে হাত নেড়ে বলল, সমস্যা নেই, আমি বিরক্ত হচ্ছি না। পৃথা মিষ্টি হেসে বলল, শুনে স্বস্তি পেলাম, এখন আর বিরক্ত করি না। এনজয় ইয়ার স্মোকিং। শুভ্রা মৃদু হাসল। পৃথা ধীর পায়ে ছাদ থেকে নেমে যেতে বুকের মাঝে দামামা বাজতে লাগলো। আজ 3 থেকে 4 মাস পর কথা হলো দুজনার। শুভ্র সেই আগের মতো থাকলেও পৃথা সামলে নিয়েছে, নিজেকে গুটিয়ে না রেখে আগের মতোই প্রাণবন্ত হওয়ার চেষ্টা চালিয়েছে। ফলাফলটা অজানা থাকলেও পুরোপুরি ব্যর্থ হয়নি পৃথা। কিন্তু আজকের কথোপকথনে পৃথার মনে আবারও প্রেমময় প্রজাতিরা ডানা বেলল, প্রতিরোধের বাঁধ ভাঙল। এই লোকটির এই ডোন্ট কেয়ার অ্যাটিটিউডটাই ভীষণ ভালো লাগে পৃথার। কিন্তু তবুও পৃথা অটল, অবিচল। আর যাই হোক, এবার আর হ্যাংলো হতে রাজি নয় সে। সিঁড়ি বেয়ে নিজের জন্য বরাদ্দকৃত ঘরটিতে যেতে যেতে আবারও মনটাকে শক্ত ছাঁচে বেঁধে ফেলল পৃথা।
দীর্ঘশ্বাস ফেলে নিজেকে নিয়ে ব্যস্ত হওয়ার চেষ্টা করল। সন্ধ্যার শেষ কিরণটা পশ্চিমের দিগন্তে গা ঢাকা দিয়েছে মাত্র। ব্যস্ত ক্লান্ত পাখিরা রক্তিম আকাশে উড়ে বেড়াচ্ছে বাড়ি ফেরার তাড়নায়। আকাশে মেঘ নেই, বাতাসে শীতের দাপটও নেই। চারপাশটা গাড়ির তীক্ষ্ণ হর্ন আর চাকার ঘর্ষণে মুখরিত। রাস্তার এখানে সেখানে বাসন্তী শাড়ি আর পাঞ্জাবি পরিহিতা প্রেমিক যুগলের প্রেমময় দৃশ্য। ঠোঁটের কোণে ভরসার হাসি, চোখে মুখে নীরব অহংকার। পৃথা দীর্ঘশ্বাস ফেলল। হাতে হাত রাখা উচ্ছল প্রেমী যুগলকে দেখে কোথাও একটা আফসোস, ঈর্ষা আর ভালো লাগার তীব্র অনুভূতি হলো। মুখের কোণে অজান্তে একটা কালো মেঘ হানা দিল। ততক্ষণে শহরের বাতাসে রাত নেমেছে। রাস্তায় দাঁড়িয়ে থাকা নির্ভীক ল্যাম্পপোস্টগুলো জ্বলে উঠেছে। এই ভর সন্ধ্যায় পৃথার হঠাৎ করেই নিজেকে খুব একা, অসহায় বোধ হচ্ছে। রাস্তার ধারে ছুটে চলা চা কফি বিক্রেতা ওই ছোট্ট ছেলেটার থেকেও অসহায়, উটকো মূল্যহীন। বুকের ভেতর পরিচিত এক কষ্ট ওলট পালট মালা গাচ্ছে। পৃথা অস্থির চোখে এদিক ওদিক তাকাতে লাগলো। একটা সিএনজির জন্য ভেতরে ভিত মনটা ক্রমেই উদ্গ্রীব হয়ে উঠেছে। ঠিক তখনই সামনে এসে দাঁড়ালো একটা রিক্সা। পৃথা চমকাল। রিক্সায় বসে থাকা লোকটিকে দেখে হৃদস্পন্দনটা কয়েক মুহূর্তের জন্য থেমে গেল। তারপর আবারও তুমুল গতিতে ছুটতে লাগলো হৃদস্পন্দন। রিক্সায় বসে থাকা সুন্দর দেখতে লোকটি কপাল কুঁচকাল, ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল, আরে আপনি? পৃথা থম ধরে দাঁড়িয়ে রইল। প্রথম দফায় কোনো উত্তর দিতে পারল না। শুকনো কণ্ঠনালীতে কোনোরূপ শব্দ খুঁজে পাওয়া যাচ্ছে না। এই লোকটিকে দেখলে পৃথার সব কিছু একদম এলোমেলো হয়ে যায়। শব্দ, কথা, জীবন, স্বপ্ন সব কিছু। পৃথা দ্রুত নিজেকে সামলে নিল। হাসার চেষ্টা করে বলল, জি। শুভ্রবের বিস্মিত কণ্ঠস্বর। রাতের বেলা এখানে কি করছেন? কেউ আছে নাকি সাথে? পৃথা ঘাড় নেড়ে অসম্মতি জানালো। শুভ্রব তীর্যক কণ্ঠে বলল, একা? জি। ও আচ্ছা। কথাটা বলে ডান হাতের কবজিতে থাকা হাত ঘড়ির দিকে তাকালো শুভ্রব। শান্ত গলায় বলল, বাড়িতে ফিরবে কখন? সিএনজি খুঁজছি, পেলে বাসায় ফিরবো। শুভ্রব ছোট্ট করে উত্তর দিল। ও। শুভ্রব কথাটা বলল ঠিক, কিন্তু রিক্সা চালককে যাওয়ার অনুমতি দিল না। ধানমন্ডি থেকে বনানী খুব একটা কাছে নয়। জ্যামে পড়লে 2-2.5 ঘন্টা লেগে যাবে অনায়াসে। রাতের বেলা যুবতী মেয়েকে একা ছেড়ে দেয়া কোনো পুরুষ যোজিত কাজ নয়। আর মেয়েটি যদি হয় নিকট আত্মীয়, তাহলে তো কখনোই নয়। শুভ্রব ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে রিক্সা থেকে নেমে দাঁড়ালো। রিক্সা ভাড়াটা মিটিয়ে দিয়ে বলল, চলুন, আমি পৌঁছে দিচ্ছি। শুভ্রবের কথায় পৃথার গোটা পৃথিবীটাই যেন দুলে উঠল। হাত পা কাঁপছে। লোকটি কি সত্যি তাকে পৌঁছে দেবে? সত্যি সিএনজিতে তার পাশের সিটটাতেই বসবে? লোকটির গায়ের অদ্ভুত সুন্দর গন্ধটা নাকে এসে লাগবে। পৃথার বিশ্বাস হয় না। সবই কেমন যেন স্বপ্ন আর কল্পনার মিশে এক অদ্ভুত তত্ত্ব বলে মনে হয়। শুভ্রবকে নিয়ে এসব ভাবনায় পৃথার নিজেকে আবারও ছ্যাঁচড়া, সস্তা মনে হতে লাগলো। নিজেকে যথাসম্ভব নিয়ন্ত্রণ করে বলল, না না, ঠিক আছে, আমি পারবো, সমস্যা নেই। শুভ্রব পৃথার কথার উত্তরে অল্প হাসল, বলল, পারবেন জানি, তবু আপনাকে পৌঁছে দেওয়াটা আমার দায়িত্ব। আপনি দাঁড়ান, আমি সিএনজি দেখছি। পৃথাকে কিছু বলার সুযোগ না দিয়েই সিএনজির জন্য পা বাড়ালো শুভ্রব। বড় বড় পা ফেলে মুহূর্তেই হারিয়ে গেল ভিড়ে। পৃথার বুক চিরে বেরিয়ে এলো হতাশা মাখা দীর্ঘশ্বাস। মনে মনে করা প্রার্থনাটাকে বাস্তবের রূপ দেখে নিতেও খুব একটা খুশি হতে পারল না সে। আজ 1 ফাল্গুন। ভার্সিটিতে অনুষ্ঠান ছিল বিধায় বান্ধবীদের চাপে পড়ে বাসন্তী শাড়ি পরতে হয়েছিল তাকে। শাড়ি পরার পর মুহূর্ত থেকেই মনে মনে শুভ্রবের সাক্ষাৎ কামনা করছিল সে। মনে মনে প্রার্থনা করছিল শুভ্রব এই শাড়ি পরিহিতা পৃথাকে দেখুক, মুগ্ধ হোক। কিন্তু শুভ্রব তার গায়ের শাড়িটা খেয়ালই করল না, ভালো করে তাকালো না পর্যন্ত। কয়েক মিনিটের মাথায় সিএনজি নিয়ে এলো শুভ্রব। পৃথাকে উঠে আসতে বলে নিজের ড্রাইভারের পাশের সিটটাতে গিয়ে বসল। আবারও ভাবনায় ছন্দপতন হলো পৃথার। বুকের ভেতর সুপ্ত অভিমানগুলো ফুঁসে উঠল। লোকটি কি তার পাশে বসতে পারত না? তার শরীরে কি গন্ধ আছে? সে কি পাশে বসার মতো যথেষ্ট সুন্দরী নয়? বনানী পৌঁছানো পর্যন্ত দুজনের মাঝে
হু হা ধরনের কথাবার্তাও চলল না। সাদাফদের বিল্ডিংয়ের সামনে পৃথাকে নামিয়ে দিয়ে মৃদু হাসল শুভ্র। ক্লান্ত গলায় বলল, যান তাহলে, আমি আসছি। অত দূর এলেন, নিজের বোনটাকে অ্যাটলিস্ট দেখে যান। শুভ্র অপ্রস্তুত হাসল। এই মুহূর্তে কারো সাথেই দেখা করতে ইচ্ছে করছে না তার। ছোট্ট একটা মেয়ে এত বড় পেট নিয়ে ঘুরে বেড়াচ্ছে দেখতে ভীষণ উইয়ার্ড লাগে শুভ্রবের। তাছাড়া শরীরটাও ভীষণ ক্লান্ত। শুভ্র নম্র গলায় বলল, অন্যদিন আসবো, আজ থাক। ভাবির যে ডেলিভারি ডেট পড়েছে জানেন? তাই নাকি? শুনিনি তো। আজ চেক আপ ডেট ছিল, ডক্টর কি বলেছে জানা নেই? 1 মাস পরই ডেট। আমার ভীষণ আনন্দ লাগছে। শুভ্র হাসল। বুকের ভেতর তীব্র অনুভূতির তরল ঢেউ খেলে গেল। শুভ্র তার বাচ্চাটার জন্য সেই তো কম অপেক্ষা করছে না। সেই ছোট্ট শিশুটিকে ঘিরে রয়েছে কতগুলো মানুষের তীক্ষ্ণ প্রতীক্ষা, আশা, স্বপ্ন। শুভ্র মৃদু গলায় বলল, ওকে একটু দেখে রাখবেন। আসছি মামা, চলো। ইঞ্জিনে তুমুল শব্দ তুলে মুহূর্তেই রাস্তার মোড়ে হারিয়ে গেল শুভ্রবের সিএনজিটা। পৃথার আবেগ, ভালোবাসা তাকে বিন্দুমাত্র বিচলিত করতে পারল না। পৃথা রাস্তার মোড়টার দিকে উদ্দেশ্যহীন তাকিয়ে রইল। বুকের ভেতর একের পর এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। মনের মাঝে একটা প্রশ্নই বাঁচতে লাগলো বারংবার, এই লোকটিকে কি আদৌ বাঁধতে পারবে পৃথা? বিছানার উপর রং বেরঙের সুতোর গুটি ছড়িয়ে ছিটিয়ে আছে। শুভ্রতা বালিশে ঠ্যাস দিয়ে বসে কুশি কাটায় ফুল তুলছে। প্রেগন্যান্সির জন্য আগের থেকেও গোলগাল হয়ে উঠছে তার মুখ। ফর্সা টসটসে মুখটাতে একটা মা মা ভাব চলে এসেছে। সাদাফ সোফায় বসে অফিসের ফাইল ঘাটছে। মাঝে মাঝেই চোরা চোখে শুভ্রতাকে দেখছে। কিছুদিন যাবৎ শুভ্রতাকে অতিরিক্ত সুন্দর লাগছে। শুভ্রতার হঠাৎ এই মাত্রাতিরিক্ত সৌন্দর্যের কারণটা সাদাফের কাছে স্পষ্ট নয়। বেশ কিছুক্ষণ শুভ্রতার গোলগাল আদুরে মুখটার দিকে তাকিয়ে থেকে প্রশ্ন ছুড়ল সাদাফ। এই মেয়ে কি করছো? শুভ্রতা চোখ তুলে তাকালো। কপালে পড়ে থাকা চুলগুলো কানের পেছনে গুজে দিতে দিতে বলল, টুপি বানাচ্ছি। টুপি কার জন্য? দুজনের কয়টা লাগে? মানা সেদিন বানিয়ে পাঠালো। এটা তুতুনের জন্য নয়, আরহামের জন্য। সাদাফের পুরো ভ্রু খানিকটা কুচকে এলো। আরহামকে? তনু ছেলে। সাদাফের বিস্ময় নিয়ে প্রশ্ন করল, তনয়া ছেলে হয়েছে নাকি? কবে হলো বলোনি তো? শুভ্রতা অবাক হয়ে বলল, বলিনি? ইস, একদম ভুলে গিয়েছিলাম। বাচ্চা প্রায় 2 মাস হতে চললো, আর আমি তোমাকে জানাইনি। সাদাফের বিস্ময়ে এবার আকাশ ছুল। চোখ বড় বড় করে বলল, 2 মাস? বলো কি? শুভ্রতা মন খারাপ করে বলল, দেখেছো কেমন ভুলো মন হয়ে গিয়েছে আমি? 2 মাস আগে বান্ধবীর বাচ্চা হয়ে গিয়েছে, অথচ সেই খবর আজ দিচ্ছি তোমায়। আমি কি পাগল টাগল হয়ে যাচ্ছি নাকি বলো তো? সাদাফ হাসল। সোফা থেকে উঠে এসে শুভ্রতার পাশ ঘেঁষে বসল। শুভ্রতাকে আলতো করে আদর করে বলল, সেসব কিছু না, প্রেগন্যান্সিতে এমনটা মাঝে মাঝে হয়। শুভ্রতা সাদাফের সাথে খানিকটা ঘনিষ্ঠ হয়ে বলল, আমার মনটা ভীষণ খারাপ। সাদাফ শুভ্রতাকে ছেড়ে দিয়ে ভ্রু কোচকে তাকালো। শুভ্রতাকে আগা গোড়া নিরীক্ষণ করে বলল, দেখে তো মনে হচ্ছে না, কিন্তু মন খারাপ কেন? শুভ্রতা আধো মুখে বলল, সামনের মাসের শেষের দিকে অর্পণের বিয়ে ঠিক হয়েছে। বিয়ের পর বরের সাথে অস্ট্রেলিয়া চলে যাবে অর্পণ। তাই বিয়ের আগে পুরান ঢাকায় ওদের যে ফ্ল্যাটটা আছে সেখানে সব বান্ধবীরা একত্রিত হবে। তনুও আসবে, সাথে ওর হাজবেন্ডও, ইভেন প্রেমার কাছে যেন আসবে। তো এখানে মন খারাপের ব্যাপারটা কি? সবাই একত্রিত হচ্ছে তো ভালো কথা। শুভ্রতা মন খারাপ করে বলল, একটুও ভালো কথা নাই। আমি যেতে না পারলে সেটা ভালো কথা কী করে হলো? শাশুড়ি মা ডিরেক্টলি জানিয়ে দিয়েছে শেষ মাসে উড়নচণ্ডীর মতো ঘুরে বেড়ানো চলবে না। প্রেগনেন্ট মেয়েদের লোক সম্মুখে কম যাওয়াই ভালো, নজর টজর লাগে নাকি। সাদাফ শব্দ করে হেসে উঠল, বলল, ধুর, ওসব তো কুসংস্কার। এই ছোট্ট বিষয়ে মন খারাপ করতে হয় নাকি? কুসংস্কার হোক আর যাই হোক, মা তো মানা করে দিয়েছে নাকি। সাদাফ খানিক ভেবে বলল, এই মাসটা আপাতত যেতে দাও, দরকার হলে আমি নিজে নিয়ে যাব তোমাকে, মা জানতে পারবে না। শুভ্রতা খুশি হয়ে বলল। সত্যি? শুভ্রতার খুশি দেখে হাসল সাদাফ। কপালে ছোট্ট চুমু এঁকে দিয়ে বলল, সত্যি? এখন ঘুমাও, আমার একটু কাজ আছে।
শুভ্রতা বাধ্য মেয়ের মতো মাথা দোলালো। সুতোর গুটিগুলো জড়ো করে বেড টেবিলে রাখল। সাদাফের ফর্সা মুখটির দিকে তাকিয়ে বুকের ভেতর অদ্ভুত এক গর্ব কাঁটা দিয়ে উঠল। রাত প্রায় 2টো। বসার ঘরের আলো ব্যতীত প্রতিটি ঘরেই খাঁ খাঁ অন্ধকার। আলোতে শুভ্রতার ঘুমের ব্যাঘাত ঘটতে পারে ভেবে বসার ঘরেই ফাইলপত্র নিয়ে বসেছে সাদাফ। কোলের উপর ল্যাপটপ রেখে অফিসের হিসাব নিকাশ করছে। হঠাৎই ডান দিকের ঘরটাতে আলো জ্বলে উঠল। কিছুক্ষণ চটর চটর শব্দ শোনা গেল। কিছুক্ষণ চকির চটচট শব্দ শোনা গেল। তারপর দরজা খুলে বেরিয়ে এলো পৃথা। পৃথা ধীর পায়ে সাদাফের পাশে সোফা এসে বসল। সাদাফ একবার চোখ তুলে তাকিয়ে আবারও ল্যাপটপে মন দিল। ভ্রু কুচকে বলল, কি ব্যাপার, এখন ঘুমাসনি কেন? ঘুম আসছিল না। সাদাফ এবার পূর্ণ দৃষ্টিতে বোনের দিকে তাকালো। পৃথার চোখ মুখ শুষ্ক, মাথার চুল অগোছালো এলোমেলো, দৃষ্টি অস্থির। সাদাফ বোনকে ভালোভাবে নিরীক্ষণ করে ছোট্ট নিঃশ্বাস ফেলল, বলল, হঠাৎ ঘুম আসছে না কেন, কি হয়েছে? পৃথা কিছুক্ষণ চুপচাপ বসে থেকে ফট করেই প্রশ্ন করল। আমি কি সুন্দরী নই ভাইয়া? সাদাফ এমন কোনো প্রশ্নের জন্য প্রস্তুত ছিল না। বিস্মিত চোখে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে ধমক দেওয়ার ইচ্ছেটাকে তোয়াক্কা না করে শান্ত গলায় প্রশ্ন করল। হঠাৎ এই প্রশ্ন? কেউ কি তোকে অসুন্দর বলেছে? পৃথা অধৈর্য গলায় বলল, আহা, এত প্রশ্ন করছো কেন? বলোই না, আমি সুন্দর নাকি অসুন্দর? পৃথার কথাবার্তায় বেশ অস্বস্তি ফিল করছিল সাদাফ। মনে মনে খানিকটা বিরক্তও হলো। বিরস মুখে বলল, সুন্দর? পৃথার কৌতূহলী প্রশ্ন। কতটা সুন্দর? আচ্ছা, ছোট ভাবি বেশি সুন্দর নাকি আমি? পৃথার এমন প্রশ্নে বিষম খেল সাদাফ। পৃথার থেকে এমন কোনো প্রশ্ন স্বপ্নেও এক্সপেক্ট করেনি সে। সাদাফ চূড়ান্ত বিরক্তি নিয়ে পৃথার দিকে তাকালো। এই মুহূর্তে মেয়েটিকে ঠাঁটিয়ে চড় লাগাতে পারলে ভালো হতো, কিন্তু তা সম্ভব নয়। এত বড় বোনের গায়ে হাত তোলা যায় না। পৃথার সেন্টিমেন্টাল অবস্থাটা বিবেচনা করলে তাকে উঁচু গলায় ধমকও দেওয়া যায় না। সেই সাথে বোন আর বউ দুজনকে একই রূপের পাল্লায় ওজনও করা যায় না। স্ত্রীর দিকে স্বামীর দৃষ্টি আর বোনের প্রতি ভাইয়ের দৃষ্টি সম্পূর্ণই ভিন্ন। এই মেয়েটা কি তা বোঝে না? সাদাফ কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, আমার জানা মতে আমাদের মাই পৃথিবীর সব থেকে সুন্দরী রমণী, আর তুই আমার মায়ের মতোই সুন্দরী, হয়তো তার থেকেও বেশি, কিন্তু এক ফোঁটা কম নোস। পৃথা কয়েক সেকেন্ড ভাইয়ের দিকে তাকিয়ে থেকে বলল, তুমি মিথ্যা বলছো ভাইয়া, আমি আসলে অতটা সুন্দরী না, মোটামুটি রকম সুন্দরী। মোটামুটি রকম সুন্দরী মেয়েরা সহজে কারো চোখে পড়ে না, শাড়ি পরে সাজগোজ করলেও না। সাদাফ প্রত্যুত্তরে কিছু বলল না। কপাল কুঁচকে বোনের এলোমেলো কথাগুলো শুনতে লাগলো। পৃথা কিছুক্ষণ থম ধরে বসে থেকে বলল, আচ্ছা, তুমি কি কখনো তনয়া আপুকে দেখেছো ভাইয়া? উনি কি অনেক বেশি সুন্দরী, একদম পরীর মতো? সাদাফ ছোট্ট নিঃশ্বাস ফেলল। এতক্ষণে বোনের আসল রোগটা স্পষ্টভাবে ধরতে পারল সে। ক্লান্ত গলায় বলল, দেখেছি, কিন্তু ওইভাবে খেয়াল করা হয়নি। এটুকু বলে থামলো সাদাফ। তারপর শান্ত গলায় বলল, সৌন্দর্য জিনিসটা আপেক্ষিক পৃথা, সবার কাছে সবাইকে সুন্দর লাগে না। আমার চোখে যা ভালো লাগবে তার তোর চোখে নাও ভালো লাগতে পারে। আবার তোর চোখে বিশ্রী জিনিসটা আমার কাছে অনেক বেশি কাম্য হতে পারে। তাই এইভাবে সৌন্দর্য মাপাটা বোকামি। যা ঘুমোতে যা। তনয় কতটা সুন্দর তা নিয়ে তোকে ভাবতে হবে না। তনয়ের প্রতি শুভ্রের অনুভূতি শুধু সৌন্দর্যের উপরই আটকে আছে, এমনটা ভাবা কিন্তু ঠিক নয়। যা, অনেক রাত হয়েছে, এবার ঘুমোতে যা। পৃথা কিছুক্ষণ থম মেরে বসে থেকে সাদাফের পাশে এসে বসল। সাদাফের কোল থেকে ল্যাপটপটা সরিয়ে রেখে অকল্পনীয় এক কাজ করে বসল। সাদাফের কোলে মাথা রেখে গুটি সুটি হয়ে শুয়ে পড়ল সোফায়। পৃথার এমন কাণ্ডে প্রথম দফায় হতভম্ব হলো সাদাফ। ভীষণ অস্বস্তিতে শরীর মন কাটা হয়ে রইল। পৃথা মৃদু গলায় বলল, বাবার কথা খুব মনে পড়ছে ভাইয়া, তোমার গায়ে বাবার গন্ধ আছে। তুমি যখন আদর করে কথা বলো তখন দেখতেও ঠিক বাবার মতোই লাগে। কথাটা বলতেই পৃথার ফর্সা গাল বেয়ে জল গড়িয়ে পড়ল। সাদাফ ছোট্ট নিঃশ্বাস ফেলে বোনের মাথায় হাত রাখল। চুলের ভেতর আলতো হাত চালাতে চালাতে বলল, তো ভাবি ডেলিভারিটা হয়ে গেলেই সবাই মিলে চট্টগ্রাম যাব আমরা। বাবা মাও ঢাকায় আসবে, আর বেশি দিন তো নেই। আমি তো আছি, মন খারাপ করে না। পৃথা জবাব দেয় না। ভাইয়ের কোলে মাথা রেখেই চোখ বন্ধ করে ভাইয়ের কোলে বাবার গায়ের মিষ্টি গন্ধটা
খুব টের পায় পৃথা। পৃথার চোখে ঘুম নেমে আসে। বুকে চেপে রাখা কান্নাটা চোখের কোণা বেয়ে গড়িয়ে পড়ে। ফোঁটা ফোঁটা পানিতে ভিজিয়ে দেয় সাদাফের জামা। সাদাফ এক দৃষ্টিতে বোনের দিকে তাকিয়ে থাকে। বুকের ভেতর ভাঙা চূড়ার শব্দ তার কানে বাজে। কিন্তু কি করবে সে? জোর করে কি কাউকে দিয়ে ভালোবাসানো যায়? যদি সম্ভব হতো তাহলে হয়তো সাদাফও চেষ্টা করত, খুব করে চেষ্টা করত। সাদাফের বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। শহর জুড়ে সন্ধ্যা নেমেছে। রাস্তায় গাড়ির হেডলাইটের অসংখ্য আলো। শুভ্র ব্যস্ত ব্রিজটার উপর দাঁড়িয়ে আছে। বসন্তের মিষ্টি বাতাসে চুলগুলো অল্প বিস্তর উঠছে। গায়ে অফিসের ফিটফাট পোশাক, চোখে মুখে ক্লান্তি, ডান হাতের আঙুলে আধ পোড়া সিগারেট। উদাসী, অন্যমনস্ক, চোখ দুটো কোথাও স্থির থাকতে পারছে না, অনবরত এদিক ওদিক ছুটছে। মাথায় অর্থহীন চিন্তাগুলো ওলট পালট ছক আঁকছে। হঠাৎই মুখের উপর তীব্র আলো এসে পড়ায় ভাবনা ছুটল শুভ্রবের। ভ্রু কপাল কুঁচকে বাম হাতের চোখ আড়াল করল। কয়েক সেকেন্ডের মধ্যে নিভে গেল আলো। সামনে দাঁড়িয়ে থাকা টয়োটা গাড়ি থেকে বেরিয়ে এলো সাদাফ। টায়ার নাটটা ঢিল করে ব্রিজের রেলিংয়ের সাথে ঠ্যাস দিয়ে দাঁড়ালো সে। হাত দুটো ভাঁজ করে অত্যন্ত নরম গলায় বলল, কেমন আছো শুভ্র? শুভ্র হাতের সিগারেটটা ছুঁড়ে ফেলে হাসল। গাড়ি ইশারা করে বলল, গাড়িটা ভালো হয়েছে সাদাব ভাই, তবে গাড়িটা পালা ভীষণ খরচ, তারপর লোন তো আছেই। সাদাফ হেসে বলল, এই অবস্থায় শুভ্রতাকে বাইকে বা সিএনজিতে ভার্সিটি নিয়ে যেতে ভরসা পায় না, তাই বাধ্য হয়ে কিনলাম। তাছাড়া প্রমোশনটা হয়ে গিয়েছে, আপাতত ততটা চাপ হবে না। শুভ্র হাসল। সাদাফ আবারও প্রশ্ন করল, কেমন আছো বললো না তো? শুভ্র অমায়িক হেসে বলল, হঠাৎ এত ঘটা করে জিজ্ঞাসা করছেন সাদাব ভাই? সুবি নিশ্চয় বাড়িয়ে টেরে বলেছে। এমন কিছুই না, ভালো আছি। আমার সামনে স্মোক করতে পারো, সমস্যা নেই। সম্পর্কে আমি তোমার ছোট। শুভ্র হঠাৎই ভীষণ লজ্জা পেল। মাথা নুইয়ে লাজুক হেসে বলল, কি যে বলেন ভাই, সেই বাচ্চাকাল থেকে আপনাকে বড় ভাই জেনে আসছি, আজ হঠাৎ। শুভ্রবের কথায় শব্দ করে হেসে উঠল সাদাফ। বলল, বাচ্চাকাল ভালো বলেছো, তবে বাচ্চাকাল বলা যায় না। তুমি হয়তো ততদিনে কারো প্রেমিক হয়ে গিয়েছিলে। শুভ্র হেসে বলল, হতে পারে, তখন প্রেম নেহাত কম করিনি, নিব্বা ডিব্বা প্রেম। তোমার পিঠ পিছিয়ে তোমার বোনের সাথে একটা সম্পর্ক গড়ে তুলেছিলাম বলে কখনো ক্ষোভ জাগেনি তোমার? সাদাফের এমন কথাবার্তায় শুভ্রবের ভীষণ লজ্জা লাগছে। সে কখনোই লাজুক প্রকৃতির ছেলে নয়, তবুও লাগছে। লজ্জায় চোখ তুলে তাকানো যাচ্ছে না। শুভ্রব জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে মৃদু হাসল। বলল, সম্পর্ক মানুষ গোপনেই গড়ে তোলে। আমি তো আমার বোনের বেস্ট ফ্রেন্ডকেই পটিয়ে ফেলেছিলাম। গোটা 4 বছর লুকিয়ে জবরদস্ত প্রেম করেছি। শেষ পর্যন্ত এই মাথা মোটা মেয়েটা কিভাবে বুঝে গেল আল্লাহই মালুম। কথাটা বলে হাসল শুভ্রব, হাসল সাদাফও। আমার সামনে আমার বউকে মাথা মুঠে বলছো? শুভ্রব কৌতুক মাখা কণ্ঠে বলল, আপনার বউকে কিছু বলার সাহস আছে নাকি আমার? সাদাব ভাই, আমি তো আমার বোনকে মাথা মোটা বলেছি। এখন আমার বোন যদি কোনোভাবে আপনার বউ হয়ে থাকে তাহলে সেটা অন্য ব্যাপার। সাদাফ হাসল। বলল, চলো কোথাও বসা যাক, কথা আছে তোমার সাথে। শুভ্রব হঠাৎ গম্ভীর হয়ে বলল, সিরিয়াস কিছু? আরে না, তেমন কিছুই নয়। এই 1 বছরে এই প্রথম ডেকে পাঠিয়েছেন আমায়। জটিল না হলে খুব সিম্পল কিছু হবে না, তা বেশ বুঝতে পারছি। চলুন যাওয়া যাক। কথাটা বলে গাড়ির দিকে এগোতে নিতেই পেছন থেকে বলে উঠল সাদাফ, চলো এখানেই বসি। এই মুহূর্তে রেস্টুরেন্টে কৃত্রিম পরিবেশ ভালো লাগবে না। শুভ্র প্রত্যুত্তর না করে রাস্তার পাশে ফুটপাতে বেশ আয়েশ করে বসল। তার নিজেরও এই মুহূর্তে রেস্টুরেন্টের মতো অতি ভদ্র পরিবেশে যাওয়ার ইচ্ছে যাচ্ছে না। অতিরিক্ত মেকি এই শহরে, এই যানবাহনে পূর্ণ এলোমেলো রাস্তাটাই যেন সত্য, ভীষণ সত্য। সাদাফ ও শুভ্রবের পাশে কিছুটা তফাতে বসল। কিছুক্ষণ দুজনেই নীরবে শহরের কোলাহল শুনল। তারপর হঠাৎ করে বলল, তোমার বোন তোমায় খুব ভালোবাসে। শুভ্রব অপ্রস্তুত হাসল, মাথা দুলিয়ে বলল, জানি। তুমি ওকে খুব ভালোবাসো তাই না? একটা বোনই ভালো নেবে সে উপায় আছে? আমারও একটাই বোন। সাদাফের কথায় চমকে উঠল শুভ্রব। মনের মধ্যে একটা শঙ্কা টনটন করে উঠল। মাথায় একটা প্রশ্নই ঘুরতে লাগলো বারংবার। পৃথার পাগলামোর জন্য শুভ্রতার সংসারে
অশনি কিছু ঘটবে না তো? সুপ্রভ শুকনো কণ্ঠে বলল। জানি। সাদাফ দীর্ঘশ্বাস ফেলে বলল। তনয়কে খুব ভালোবাসো? শুভ্রব তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল। বাসি। বাকি জীবনে কি একাই কাটানোর সিদ্ধান্ত নিয়েছো? শুভ্রব উত্তর দিল না। সাদাফ দীর্ঘশ্বাস ফেলে 2 হাতে ভর দিয়ে পেছন দিকে হেলে বসল। শান্ত গলায় বলল। আমি তোমার অনুভূতি এবং সিদ্ধান্তকে সম্মান করি শুভ্রব। তুমি কতটা ভোগান্তির মতো আছো তা আমার পক্ষে জানাবো উপলব্ধি করা সম্ভব নয়। আমি নিজে নিজে একজনকে প্রচণ্ড ভালোবাসি। আমি যাকে হারিয়ে ফেলার কথা চিন্তাও করতে পারি না, সেখানে তুমি তাকে হারিয়েছ। বুঝতে পারছি আমি। তোমার জায়গায় আমি থাকলে হয়তো তোমার মতোই আচরণ করতাম, কিন্তু সমাজে কিছু থার্ড পার্সন থাকে। আজ বাধ্য হয়ে সেই থার্ড পার্সনের রোলটাই প্লে করতে হচ্ছে আমায়। সরি শুভ্রব। শুভ্রব নিশ্চুপ, চোখ দুটো রাস্তার উপর নিবদ্ধ। কিছুক্ষণ চুপ থাকার পর দীর্ঘশ্বাস ফেলল সে। মৃদু গলায় বলল। শুভ্রব নিশ্চুপ, চোখ দুটো রাস্তার উপর নিবদ্ধ। কিছুক্ষণ চুপ থাকার পর দীর্ঘশ্বাস ফেলল সে। মৃদু গলায় বলল। পিতা কি এখনো? সাদাফ হেসে বলল। আমরা তো বড় হয়ে অনুভূতি সামলাতে পারি না, আরও তো একটা বাচ্চা মেয়ে, এই বয়সে মাথায় এইসবই ঘুরবে। শুভ্রব গম্ভীর কণ্ঠে বলল। আপনি কি বলতে চাইছেন তা বুঝতে পারছি। এটুকু বলে চুপ করল শুভ্রব। ঢোক গিলে নিয়ে বলল। আমি আপনাকে অনেক সম্মান করি সাদাব ভাই। আপনি খুবই সুবিচেক মানুষ। যা বলেন ভেবেচিন্তেই বলেন। কিন্তু সত্যিটা হলো পিতা আমার সাথে ভালো থাকবে না। ওকে আমি ভালো রাখতে পারবো না। ওকে ভালো রাখতে পারা 1% সম্ভাবনা যদি থাকতো তবু আমি চেষ্টা করতাম, কিন্তু হবে না। আমি অনেক ভেবেছি সাদাব ভাই। ওকে আমি বিয়ে করলে না আমি ভালো থাকার চেষ্টা করতে পারবো না, ওকে ভালো রাখার চেষ্টা করতে পারবো না। বাচ্চা একটা মেয়ে পিতা, সুন্দর একটা জীবন আছে ওর। আমার থেকে অনেক ভালো কাউকে পাবে ও। কারো প্রতি অনুভূতি কি ভালো খারাপের মাত্রা বিবেচনা করে আসে শুভ্রব? আর সবার প্রতি কি সবার অনুভূতি আসে? যাকে বেস্ট মনে হয় অনুভূতিটা মূলত তার প্রতিই আসে। পৃথার হয়তো তোমাকে বেস্ট মনে হয়েছে, তাই 19 বছরের জীবনে অনুভূতিটা শুধু তোমার উপরই এসেছে। শুভ্রব কিছু বলার জন্য প্রস্তুত হতেই তাকে থামিয়ে দিয়ে নিজেই বলে উঠল সাদাফ। আমি তোমাকে কোনোভাবেই প্রেশার ক্রিয়েট করছি না শুভ্রব। তুমি যদি ভেবে থাকো তোমার বোনের কথা বলে তোমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করবো, তাহলে ভুল ভাবছো। তোমার বোনটা আমার স্ত্রী শুভ্রব, দামাদামির বস্তু নয়। আমার বোনের সুখের সাথে আমার স্ত্রীর সুখের পাল্লা আমি দেব না। আমি পৃথার বড় ভাই হিসেবেও ডাকিনি তোমায়। এই সম্পর্কগুলোর বাইরে তোমার আমার যে সম্পর্ক ছিল সেই হিসেবেই ডেকেছি। ভার্সিটি সিনিয়র হিসেবে আগেও অনেক উপদেশ দিয়েছি, আজ না হয় আর একটু দিলাম। বিরক্ত হবে না যে? শুভ্রব হাসল। সাদাফ শুভ্রবের কাঁধে হাত রেখে বলল। আমাকে স্বাভাবিকভাবে নাও শুভ্রব, নিজের ভেতরের কথাগুলো বলো। খুব আপন কেউ নয়তো খুব অপরিচিত কেউ ভেবেই না হয় নিজের কথাগুলো শেয়ার করো। বুকে আটকে থাকলেই ব্যথা, বিষ পড়ার বিষ বের না করলে কি বিষ ব্যথা কমবে? নিশ্চুপ শুভ্রব দীর্ঘশ্বাস ফেলে অন্ধকার আকাশের দিকে তাকালো। আকাশটা তারায় তারায় ভরা। ছোটবেলায় শুভ্রব তারাকে বলতো আকাশ ফুল। শিউলি ফুলের মতো রাতেই এদের ফোটার উপযুক্ত সময়। শেষ রাতে এগুলো ঝরে পড়বে ভেবে রাত জাগার কত চেষ্টাই না করতো শুভ্রব, কিন্তু রাত জাগাটার হয়ে উঠত না। সকালে উঠে তারাবিহীন আকাশ দেখে তার সে কি কান্না। কে নিল অতগুলো আকাশ ফুল? শুভ্রবকে কি একটাও দেওয়া যেত না? ছোটবেলার কথা ভেবে নিজের মনে হাসল শুভ্রব। খুব ধীরে কিন্তু স্পষ্ট গলায় বলল। আমার আসলে বলার মতো কোনো কথা নেই সাদাব ভাই। সব মানুষকে হয়তো নির্দিষ্ট পরিমাণ ভালোবাসা দিয়ে পৃথিবীতে পাঠানো হয়। আমার ভাগের ভালোবাসাটুকু আমি তনুজার উপর করে দিয়েছিলাম। এখন সেই ঘট শূন্য। আমি অন্য কোনো মেয়েকে আমার খুব কাছাকাছি কল্পনা করতে পারি না। আমি অন্য কোনো মেয়ের সাথে ঘনিষ্ঠ করার চিন্তা করতেও পারি না। আমার মধ্যে কোনো রকম স্থির কাজ করে না। নারী মন, নারী দেহ কোনো কিছুর উপরই না, সব কিছু আবেগশূন্য মনে হয়। সাদাফ খুব মনোযোগ দিয়ে শুনল। শুভ্রবকে কথা বলার সুযোগ দিয়ে চুপ করে রইল। শুভ্রব কয়েক সেকেন্ড চুপ থেকে বলল। আমার জীবনে অন্য কোনো মেয়ের আসার সম্ভাবনাতেও ভয় হয়। মনে হয় আমি তনুজাকে ঠকাচ্ছি। আমার উপর তনুজা ব্যতীত অন্য কারো অধিকার থাকতে পারে না। সাদাফ দীর্ঘশ্বাস ফেলে বলল। তোমার সবটাই যার অধিকার, তার সবটাই এখন অন্য কারো অধিকার শুভ্রব। সময়ের স্রোতে অনেক কিছুই পরিবর্তন হয়। পরিবর্তন হয় অনুভূতি, সম্পর্কের সুতো। তনয়া এখন বিবাহিত, অন্য কারো ঘরে তার সাজানো গোছানো নিজস্ব একটা সংসার। সে এখন মা।
পৃথিবীতে ওর বেঁচে থাকার জন্য এবং ভালো থাকার জন্য অনেক কারণ আছে, কিন্তু তোমার নেই। তুমি ভাবছো তনয়া তোমার জন্য অসুখী, সে ভালো নেই। আমিও মানি তনয়া ভালো নেই, কিন্তু তা তোমাকে না পাওয়ার দুঃখের জন্য যতটা নয় তার থেকে বেশি অপরাধ বোধের জন্য। তুমি যেমন ভাবছো তোমার জন্য অসুখী, তোমার ওপর শুধু ওর অধিকার, ঠিক তেমনই হয়তো সেও ভাবছে। আর সেই অপরাধ বোধের কারণে সে চেয়েও ভালো থাকতে পারছে না। দেখছে সেটা গ্লানি কাজ করছে। তোমাকে অসুখী দেখে সে সুখী হতে পারছে না। এটুকু বলে থামলো সাদাফ। পকেট থেকে ফোন বের করে শুভ্রবের দিকে এগিয়ে দিয়ে বলল। দেখো। শুভ্রব চোখ ফিরিয়ে স্ক্রিনের দিকে তাকালো। স্ক্রিন আলো করে ভাসছে তনয়ার হাস্যোজ্জ্বল মুখ। কোলে সাদা তোয়ালেতে পেঁচানো নিষ্পাপ ছোট্ট শিশু। তনয়া হাস্যোজ্জ্বল মুখে কাঁধ চেপে দাঁড়িয়ে থাকা একটি যুবকের দিকে তাকিয়ে আছে। যুবকের চোখে মুখে মুগ্ধতা যেন ঠিকরে পড়ছে। সাদাফ মৃদু গলায় বলল, ও তনয়ের হাজব্যান্ড আরহান। ভদ্রলোকের সাথে দু একবার কথা হয়েছিল আমার। তোমার মতো তো সুদর্শন না হলেও মানুষ হিসেবে চমৎকার। তনয়াকে তার প্রেমিকের মতো ভালো না বাসলেও স্ত্রী হিসেবে যথেষ্ট সমাদর করে। তনয়া চোখ মুখ বলে সে লোকটিকে ভালোবাসে বা ভালোবাসতে চায়, কিন্তু পিছু টানের জন্য পারছে না। শুভ্রব আবারও ছবিটির দিকে তাকালো। তনয়ার হাস্যোজ্জ্বল মুখটাতে কোনো কৃত্রিমতা নেই, চোখে মুখে অদ্ভুত সুখের আভা। শুভ্রবের ভেতরটা জ্বালা করে উঠল। সে তো এমনটাই চেয়েছিল, তাহলে হঠাৎ এমন জ্বলন পূরণ কেন? সাদা ফোনটা পকেটে রেখে শান্ত গলায় বলল, এই পৃথিবীতে সম্পূর্ণ একাভাবে বেঁচে থাকাটা খুব কঠিন শুভ্রব। দিন শেষে ভালোবাসাটা না জুটুক, একটা বিশ্বস্ত হাতের খুব প্রয়োজন, যার হাতটা ধরে একটু স্বস্তি নিঃশ্বাস ফেলা যাবে, সুখ দুঃখগুলো শেয়ার করা যাবে। তনয়ার প্রতি ভালোবাসাটা থাকুক, তার সাথে অন্য একজনকেও আসতে দাও। ভালো না বাসতে পারো, বিশ্বস্ত বন্ধুর মতো সারাটা জীবন পাশে চলা স্বীকৃতিটা দাও। পৃথা বাচ্চা মেয়ে হলেও খুব শক্ত একটা মেয়ে। তুমি ওকে তোমার সমস্যাটা বুঝিয়ে বললে সে বুঝবে। তুমি যদি শুধু হাতটা ধরে সারাটা জীবন কাটাতে বলো তবুও সে পারবে। ছোট থেকে দেখে আসছি ওকে, এটুকু জানি। এসবের বাইরে যদি তোমার পৃথাকে ভালো না লাগে তাহলে পৃথা থেকে অন্য কাউকে সুযোগ দাও। আমার কোনো অভিযোগ নেই, পৃথারও থাকবে না। আমি ওকে বোঝাবো, হয়তো তনয়ের মতো ওরও একটা দীর্ঘশ্বাস থেকে যাবে, তবে ও বুঝবে জীবনটাকে দ্বিতীয় সুযোগ দেওয়া অন্যায় নয় শুভ্র। আর এই দ্বিতীয় সুযোগ যদি চারটা জীবনে ভালো কিছু মুহূর্ত এনে দেয় তাহলে তো কখনোই নয়। এটুকু বলে থামলো সাদাফ। বাম হাতের কবজিতে থাকা খুঁড়িতে চোখ বুলিয়ে নিয়ে বলল, 8টার বেশি বাজে, এখন না উঠলে বাসে পৌঁছাতে দেরি হয়ে যাবে। তুমিও চলো আমার সাথে। আজকের দিনটা না হয় ছোট বোনের বাসাতেই করলে। শুভ্র মলিন মুখে বলল, আজ নয় সাদাব ভাই, অন্য কোনো দিন। শুভ্র হাসার চেষ্টা করে বলল, তা নাই জানি, তবু আজ থাক সাদাব ভাই। সাদাফ আর জোর করল না। শুভ্রবের পিঠে হালকা চাপড় দিয়ে বলল, চলো পৌঁছে দিচ্ছি। সুন্দর ঝকঝকে একটি সকাল। বারান্দায় লাগানো গাছগুলো বাতাসে তরতর করে কাঁপছে। পাতায় পাতায় সোনালি রোদের খেলা সকালটাকে আরো বেশি মোহনীয় করে তুলেছে। শুভ্রতা বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। মনটা খুব ভালো আছে। এই মন ভালো হওয়ার পেছনে যেমন বিশেষ কোনো কারণ নেই, আবার আছেও। এই তো কিছুক্ষণ আগেও ক্যালেন্ডারের পাতায় দাগ কাটতে গিয়ে মনে পড়েছে তুতুনের আসতে আর মাত্র 12 দিন বাকি। তারপরই এক আকাশ স্বপ্ন ঠিকরে পড়বে শুভ্রতার কোলে। সাদাফ আর তার ছোট্ট সংসারটা পরিপূর্ণ হয়ে উঠবে। ছোট ছোট হাত পা মেলে কাছে ডাকবে, মা ডাকবে। কথাগুলো ভাবতেই সারা শরীর শিউরে উঠল শুভ্রতার। রুমের ভেতর থেকে সাদাফের ডাকে ঘোর কাটল শুভ্রতার। শুভ্রতা ঘুরে দাঁড়াতে দাঁড়াতেই তাড়াহুড়ো করে বারান্দার দরজায় এসে দাঁড়ালো সাদাফ। হাতের ঘড়িটা ঠিক করতে করতে বলল, মা কাল থেকে ফোন করছেন। কাল রাতে তোমায় নিয়ে বাজে স্বপ্ন দেখেছেন। তোমাকে নাকি খুব দেখতে ইচ্ছে করছে। আমার অফিসে কাজ আছে, গাড়ি রেখে যাচ্ছি। শুভ্র বেশি নিয়ে যাবে তোমাদের। আজ আর ফেরা দরকার নেই, একদিনে এত জার্নি ঠিক না। শুভ্রতা তাড়াহুড়ো করে বলল, আর তুমি? সাদাফ হাসল। কয়েক পা এগিয়ে শুভ্রতার একদম সামনে গিয়ে দাঁড়ালো। হাত দুটো শুভ্রতার গালের উপর রেখে পরম আবেশে চুমু খেলো কপালে। কপালে কপাল ঠেকিয়ে বলল, অফিস শেষে আমিও আজ শ্বশুরবাড়িতে রওনা দেবো মহারানী। ভয় নেই, বধ ছাড়া থাকতে হবে না আপনাকে। শুভ্রতা লজ্জায় লাল হলো। 2 হাতে মৃদু ধাক্কা দিয়ে বলল, তোমার যত বাজে কথা। আমি ওভাবে বলিনি বাসায় একা থাকবে,
কি খাবে কি না খাবে তাই বলেছিলাম। সাদাফ ঠোঁট টিপে হেসে বলল, আচ্ছা তাই? হুম। মৃদু স্বরে জবাব দিয়েই সাদাফের মুখের দিকে তাকালো শুভ্রতা। সাদাফকে ঠোঁট টিপে হাসতে দেখে লজ্জায় কুকড়ে গেল। সাদাফের বুকে মুখ লুকিয়ে বলল, শুধু শুধু এমন বিশ্রী করে হাসবে না তো। আমি বিশ্রী করে হাসি নাকি? এখন হাসছো, আমাকে লজ্জা দেওয়ার জন্য জোরপূর্বক হাসছো। তুমি অতটা লজ্জা পেলে তো আমার দোষ, হ্যাঁ? শুভ্রতা উত্তর দিল না। সাদাফ শুভ্রতার কপালে আরও একটা উষ্ণ পরশ দিয়ে বলল, আচ্ছা আমার দেরি হচ্ছে, সাবধানে থেকো কেমন? রাতে দেখা হবে। 10টা নাগাদ শুভ্রব এলো। বাসায় ঢুকেই হুলস্থুল বাঁধিয়ে দিল। বলল, এখনো রেডি হোসনি ফাজিল মাইয়া? অফিসে হাফ টাইম ছুটি নিয়েছি আমি, সময় নাই, জলদি আয়। শুভ্রতা আর পৃথাকে দৌড়ের উপর রেডি করিয়ে নিচে নামলো সে। লিফটে উঠে স্থির হয়ে দাঁড়ানোর পর প্রথম পৃথাকে খেয়াল করলো শুভ্রব। পৃথা তাকে চায় কথাটা মনে পড়তেই মনের মাঝে অদ্ভুত এক অস্বস্তি দানা বাঁধল। গাড়িতে সামনের মিররে বার দুয়েক পৃথাকে লক্ষ্য করলো শুভ্রব। পাতলা গোলাপি ঠোঁট, কাটা কাটা নাক, কাঁধের নিচ পর্যন্ত কালো ঘন চুল, ছোট ছোট চোখগুলো ঘন পাপড়িতে ঢাকা, গোলাপি সালোয়ার কামিজে কাম্য এক যুবতী। কিন্তু শুভ্রবের অনুভূতিরা খেলল না। হাজার চেষ্টার পরও পৃথার রূপে সে আকৃষ্ট হতে পারছে না। ঘড়িতে 10টা বাজে। নামাজ শেষ করে জানালার সামনে এসে দাঁড়িয়েছে সাদাফ। নিচের অলিগলির রাস্তাটিতে ব্যস্ত মানুষের পদচারণ, রিক্সা, ভ্যান, প্রাইভেট কার সব মিলিয়ে হুলস্থুল কাণ্ড। সাদাফ ঘাড় ঘুরিয়ে আবারও ঘড়ির দিকে তাকালো। অর্পণদের ফিরে আসার সময় হয়ে এসেছে। নিশ্চয়ই রাজ্যের খাবার দাবার নিয়ে হাজির হবে মেয়েগুলো। শুভ্রতার শরীরে নেই ঠিক, বাইরের ফাস্টফুড তার শরীরে রুচবে না, কিন্তু সাদাফের কথা সে শুনলে তো। সাদাফ দীর্ঘশ্বাস ফেলে জানালা থেকে সরে দাঁড়াতেই তীব্র শব্দে চমকে উঠল। পুরো ভ্রু জোড়া কুচকে এলো। কপালে ভাঁজ ফেলে জানালার বাইরে উকি দিল। তাদের বিল্ডিং থেকে কিছুটা দূরে আগুনের গোলা চোখে পড়ছে। সাদাফের বিচক্ষণ মস্তিষ্ক মুহূর্তে সজাগ হয়ে উঠল। সুব্রতা ওয়াশরুমে মনে পড়তে দৌড়ে গিয়ে ওয়াশরুমের দরজায় করাঘাত করল। ব্যস্ত গলায় বলল, শুভ্রা, শুভ্রা জলদি বের হও। শুভ্রা, পাশে বিল্ডিং আগুন লেগেছে, সময় নেই শুভ্রা, নিচে নামতে হবে, বের হও জলদি। দরজার ওপাশ থেকে উত্তর এলো, কি হয়েছে? একটু আগে কিসের শব্দ হলো? সাদাফ তাড়া দিয়ে বলল, কথাটা শোনার কয়েক সেকেন্ডের মধ্যে দরজা খুলল শুভ্রতা। কপাল কুঁচকে বলল, পাশের বিল্ডিং এ আগুন লেগেছে, তো আমরা নামবো কেন? সাদাফ শুভ্রতার হাতটা শক্ত করে চেপে ধরে দরজার দিকে দৌড় লাগালো। শান্ত গলায় বলল, পাগলের মতো কথা বলো না শুভ্রা, এই বিল্ডিং এ আগুন ছাড়তে খুব বেশি সময় লাগবে না। সুব্রতার মুখ আতঙ্কে সাদা হয়ে গেল। ভারী শরীর নিয়ে সিঁড়ির কয়েক ধাপ অতিক্রম করেই ক্লান্ত হয়ে পড়ল সে। সিঁড়ি ঘরের কাছের ছোট্ট জানালাটা দিয়ে আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছে। জোরে জোরে শ্বাস টেনে সাদাফের হাত আঁকড়ে দাঁড়িয়ে পড়ল সুব্রতা। সাদাফের হাতটা নিজের কবজির ওপর থেকে ছাড়ানোর চেষ্টা করতেই ফিরে তাকালো সাদাফ। ভ্রু কুচকে বলল, কি হলো, দাঁড়িয়ে পড়লে কেন? জলদি চলো। শুভ্রতা সিঁড়ির ওপর বসে পড়ল। পেটে প্রচণ্ড ব্যথা হচ্ছে। এটাকেই প্রসব ব্যথা বলে কিনা বুঝতে পারছে না শুভ্রতা। শুভ্রতা দেয়ালে ঠেস দিয়ে করুণ গলায় বলল, তুমি চলে যাও প্লিজ, আমি নিচে নামতে পারবো না। সাদাফ শুভ্রতার পাশে হাঁটু ভেঙে বসল। শান্ত সাদাফের চোখে মুখে উদ্বেগ খেলা করছে। সাদাফ নিজেও জানে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সাদাফের পক্ষে বেঁচে যাওয়াটা অসম্ভব কিছু নয়। 4 তলার সিঁড়ি ভাঙতে 3 থেকে 4 মিনিটের বেশি লাগারও কথা নয়, কিন্তু শুভ্রতার জন্য প্রয়োজন 15 মিনিটেরও বেশি। এতটা সময় কি আদৌ তাদের হাতে আছে? সাদাফের বিচক্ষণ মস্তিষ্ক উত্তর দিল, নেই। সাদাফ তড়িৎ গতিতে শুভ্রতাকে কোলে তুলে নিল। শুভ্রতার পেটে হাড় ভাঙার থেকেও তীক্ষ্ণ ব্যথা, আর্ত চিৎকারগুলো গলার কাছে এসে আটকে যাচ্ছে। শুভ্রতা ক্লান্ত গলায় বলল, আমাকে নিয়ে পারবে না তুমি? আমার কথাটা শোনো একটু।
সাদাফ শুনল না, অন্তঃসত্ত্বা স্ত্রীকে কোলে তুলে একের পর এক সিঁড়ি ভাঙতে লাগলো। সুব্রতার ওজন নেহাতই কম নয়। প্রেগনেন্সির জন্য শরীরে ভার তার 3 গুণে এসে ঠেকেছে। সাদাফের মতো শক্তিশালী পুরুষের জন্য তাকে কোলে তোলাটা খুব এক নয়, কিন্তু বাদ সাধছে ধোঁয়া। চারপাশটা ততক্ষণে বিষাক্ত ধোঁয়ায় পরিপূর্ণ। দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনের ধোঁয়া হওয়ার কথা নয়। এই ধোঁয়ার উৎসটা কোথা থেকে হতে পারে বুঝতে পারছে না সাদাফ। 4 তলা থেকে 3 তলা পর্যন্ত যেতেই বাজেভাবে কাশতে লাগলো সুব্রতা। পেটে তীব্র ব্যথা আর নাকে মুখে ধোঁয়া ঢোকায় রীতিমতো কাহিল হয়ে পড়েছে সে। সুব্রতার মৃদু আর্তনাদ আর গাল বেয়ে গড়িয়ে পড়া জল দেখে দাঁড়িয়ে পড়ল সাদাফ। চোখ দুটো জ্বলছে তার। ভারী সুব্রতাকে নিয়ে নিচে নামার জন্য তার দমের প্রয়োজন, কিন্তু নিঃশ্বাসটাই নেওয়া যাচ্ছে না। শ্বাস টানার সাথে সাথে বিষাক্ত ধোঁয়ায় বুক ভরে যাচ্ছে। সাদাফ সুব্রতাকে সিঁড়ির এক কোণায় বসালো। পকেট থেকে রুমাল বের করে সুব্রতার নাকে মুখে বেঁধে দিল। সুব্রতা সাদাফের হাতটা চেপে ধরে কাতর গলায় বলল, আমার শেষ চাওয়াটা রাখো, চলে যাও প্লিজ। আমাকে কোলে নিয়ে কতক্ষণ পারবে তুমি বলো? এখনো সময় আছে, চলে যাও। আমার জন্য বসে থেকো না, পায়ে ধরছি। কেন শুনছো না আমার কথা? দয়া করো একটু। চোখে ধোঁয়া লাগায় চোখ দুটো লাল টকটক করছে সাদাফের। জ্বালা পোড়া করা চোখে চারপাশটা স্পষ্ট দেখাও সম্ভব হচ্ছে না। একটুখানি অক্সিজেনের জন্য ভেতরটা হাঁসফাঁস করছে। সাদাফ সুব্রতার কপালে চুমু দিয়ে আবারও কোলে তুলে নিল। সুব্রতা এক দৃষ্টিতে সাদাফের মুখের দিকে তাকিয়ে আছে। ক্লান্তিতে লাল হয়ে গেছে তার ফর্সা মুখ। সিঁড়ির ধাপ ভাঙতে ভাঙতেই জবাব দিল সাদাফ, কণ্ঠে তার গভীর মায়া। আমি তো তোমাকে কতটা ভালোবাসি তা হয়তো কখনো বলা হয়নি শুভ্রা। জেনে রাখো, তোমার প্রতি আমার ভালোবাসাটা খুব বেশি তীব্র ছিল। আগুনের তীব্রতা তাকে হার মানাতে পারেনি। কথাটুকু বলে শ্বাস নেয়ার চেষ্টা করলো সাদাফ। পর মুহূর্তেই বুঝতে পারল খুব বেশি বোকামো করে ফেলেছে সে। চারপাশে ধোঁয়ার ঘনত্বটা বেড়ে দ্বিগুণ হয়েছে। কমে এসেছে অক্সিজেনের মাত্রা। শ্বাসনালীতে ধোঁয়া প্রবেশের সাথে সাথে প্রচণ্ড কাশি হচ্ছে। চোখ জ্বালা করছে। মুখটা ধোঁয়ায় ধোঁয়ায় রাঙা হয়ে উঠেছে। সুব্রতার টলমলে চোখে সাদাফের দিকে তাকিয়ে আছে। চোখে তার হাজারো আকুতি আর তৃষ্ণা। আকস্মিক এই তীব্র কাশির ফলে মনোযোগে হেরফের হলো সাদাফের। পায়ের টাল সামলাতে না পেরে ছিটকে পড়ে যেতে নিয়েও সামলে নিল। শুভ্রতাকে নিয়ে কোনো রকমে বসে পড়ল নিচে। চারপাশে সাদা কালো বিষাক্ত ধোঁয়ায় ঢাকা পড়েছে সব। আগুনের ধ্বংসাত্মক শব্দ, মানুষের দম ফাটা আর্তনাদ আর বাঁচার আকুতি ছাড়া আর কিছুই কানে আসছে না। নিঃশ্বাসটাও যেন বন্ধ হয়ে আসছে। শরীরটা থেমে থেমে আসছে, তবুও মাথায় ঘুরছে একটাই চিন্তা, অন্তঃসত্ত্বা স্ত্রী আর অনাগত সন্তানটিকে বাঁচাতে হবে। যেভাবেই হোক বাঁচাতে হবে। আকস্মিক ঝাঁকিতে শুভ্রতার পেটের ব্যথাটা যেন মাথা চারা দিয়ে উঠেছে। পেটের ব্যথায় পৃথিবীটা কেমন অন্ধকার লাগছে। একটু অক্সিজেনের জন্য বুকটা ফেটে যাচ্ছে। শুভ্রতা ব্যথাটা সহ্য করতে না পেরে আর্তনাদ করে উঠল। সাদাফ ব্যস্ত হয়ে শুভ্রতাকে বুকের সাথে চেপে ধরল। খুব বেশি কষ্ট হচ্ছে, আল্লাহকে ডাকো, সব ঠিক হয়ে যাবে। শুভ্রতাকে কথাটা বলল ঠিক, কিন্তু নিজের মনেই কোনো জোর খুঁজে পেল না সাদাফ। এতক্ষণ শুধু ধোঁয়া থাকলেও এখন ধোঁয়াটা কেটে গিয়ে আগুনের তাপ লাগছে গায়ে। সাদাফের ষষ্ঠ ইন্দ্রিয় বলছে কাছে কোথাও ভয়াবহ আগুন লেগেছে। আগুনটা যদি নিচের তলায় লেগে থাকে তাহলে নিচে নেমে লাভ নেই। নিচে নামার ব্যর্থ চেষ্টা করেও লাভ নেই। শুভ্রতা কিছুক্ষণ স্থির বসে থাকার পর সাদাফের বুকে ঠোঁট ছোঁয়ালো। দুর্বল গলায় বলল, তুমি এখনো বেরোতে পারবে, আমি জানি। চলে যাও প্লিজ। আমার মাধ্যমে না হোক, অন্য কারোর মাধ্যমে তুতুন আসবে, তুমি আনবে। রাখো কথাটা। জবাবে হাতের বাঁধনটা আরো শক্ত করলো সাদাফ। কপালে তার চিন্তার ভাঁজ, চোখে ভাসছে বাবা মা আর ছোট বোনটার মুখ। ওর অনুপস্থিতিতে ওরা কেমন থাকবে কে জানে। সাদাফ দেয়ালে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করল। হঠাৎ করেই তুতুনের কথা মনে পড়ল তার। চোখ খুলে শুভ্রতার পেটের দিকে তাকালো। চোখ দুটো ছলছল করে উঠল। শুভ্রতার পেটের উপর ডান হাতটা রেখে ভীষণ আদুরে গলায় বলল, তুতুন, সরি বাবা, এই সুন্দর পৃথিবীটা বাবা তোমাকে দেখাতে পারছে না।
বাবা চেষ্টা করেছিল কিন্তু পারলো না। তোমার বাবা খুব খারাপ। বাবাকে তুমি ক্ষমা করো না, হ্যাঁ? কখনো ক্ষমা করো না। সাদাফের কথায় ফুপিয়ে উঠল সুব্রতা। শরীরটা খুব বেশি দুর্বল লাগছে তার। জীবনী শক্তি এবার শেষের কোঠায়। সুব্রতা থেমে থেমে মৃদু গলায় বলল, তোমার আমার ছোট্ট সংসারটা আগুনে ঝলসে গেল তুতুনের আব্বু। তোমার সাথে 100 বছর বাঁচাটা আমার আর হলো না। 2 বছরের মাথায় সুব্রতার কথা থেমে গেল। আগুনের উত্তাপ বাড়ছে। সাদাফ সুব্রতার মুখটা দুহাতের মাঝে নিয়ে দুর্বল গলায় ডাকল, শুভ্রা, এই শুভ্রা, শুভ্রা, শুভ্রদি। সুব্রতা কথা বলল না, তবে সাদাফের হাতটা ধরল শক্ত করে। এই প্রথম সাদাফের গাল বেয়ে জল গড়িয়ে পড়ল। নিজেকে পৃথিবীর সব থেকে অসহায় বলে বোধ হতে লাগলো। সুব্রতাকে নিজের সাথে চেপে ধরে ফিসফিস করে বলল, তুমি খুব ভালো শুভ্রা, এই উত্তাপ তুমি সহ্য করতে পারবে না। আমি তোমাকে সেই কষ্ট আর্তনাদ করতে দেখতে পারবো না, তাহলে আমার মৃত্যু যন্ত্রণাটা আরো বেশি কষ্টের হবে শুভ্রা। সুব্রতার সাড়া পাওয়া গেল না। অক্সিজেনের অভাব আর ব্যথায় জ্ঞান হারিয়েছে সে। সাদাফ মুখটা নিচু করে সুব্রতার গালে, কপালে, ঠোঁটে চুমু খেল। সাদাফের গাল বেয়ে গড়িয়ে পড়া জলে মাখামাখি হলো সুব্রতার ফর্সা গাল। সাদাফ আবারও চুমু খেল সুব্রতার পাতলা ঠোঁটে। সুব্রতা আজ আর লজ্জা পেল না। সাদাফের লাজুক শুভ্রাণী লজ্জায় লাল হয়ে বুকে মুখ গুজল না। সাজানো গোছানো স্বপ্নগুলো ধোয়ার মতো বাতাসে উড়ে গেল। পূরণ হওয়ার বিন্দুমাত্র অপেক্ষাও তাদের সইল না। আকাশটা কালো ধোঁয়ায় ছেয়ে আছে। চারিদিকে বিকেলের নরম বিষণ্ণ আলো। সারিবদ্ধ বাড়িগুলো যেন আগুনে ঝলসানো এক একটা কলঙ্ক। পুড়ে যাওয়া গাড়ি, দোকানপাট থেকে এখনো ধোঁয়া উঠছে। চারপাশের স্বজনহারা মানুষের আর্তনাদ, ফায়ার সার্ভিস আর দমকলের তীক্ষ্ণ সাইরেন, অসংখ্য সমাজসেবা আর কর্মী। স্ট্রেচারে স্ট্রেচারে পুড়ে যাওয়া বিধ্বস্ত দেহ শুভ্রব শূন্য চোখে তাকিয়ে আছে। দেহে তার এক বিন্দু শক্তি নেই। মাথাটা ফাঁকা কাগজের মতোই শূন্য। বুকের ভেতর থাকা হৃৎপিণ্ডটা ভয়াবহ গতিতে ছুটছে। কাল রাত থেকে এখন পর্যন্ত বোনের বা বোন জামাইয়ের কোনো খবর পায়নি সে। তার পাশেই হতবিহবল দৃষ্টি নিয়ে দাঁড়িয়ে আছে অর্পণদের পুরো পল্টন। চোখে মুখে তীব্র ভয়, বুকে অবিশ্বাস। এমনটা তো হওয়ার কথা ছিল না। সন্ধ্যায় দেখা হাস্যোজ্জ্বল মুখগুলো কয়েক ঘন্টার ব্যবধানে ধ্বংসস্তূপের মাঝে হারিয়ে যেতে পারে না। আচ্ছা, মৃত্যু কি এতটাই সহজ? এত এত ভালোবাসাগুলোকে চোখের পলকে ভিত্তিহীন করে দেওয়াটাই কি পৃথিবীর নিয়ম? হঠাৎই তাদের পেছনে বেজে উঠল এক কণ্ঠস্বর। সেই কণ্ঠটা শুভ্রবের মাথায় গিয়ে বাজতে লাগলো তীব্রভাবে। ওই 4 তোলা থেকে আরও 2টা লাশ পাইছে শুনলাম। মহিলাটা প্রেগন্যান্ট, নামার সময় পায় নাই বোধহয়। বেচারা আরেকটু হলেই বাঁচতে পারত। শুভ্রবের সারা শরীর টলে উঠল। বুকের মাঝেই প্রথম অসহনীয় এক ব্যথা অনুভব করছে সে। বিস্ময় নিয়ে উপলব্ধি করল এই তীব্র ব্যথাটা আর কখনো হয়নি তার। তনয়াকে হারিয়েও না, দাদুর মৃত্যুতেও না। আচ্ছা, বড় ভাইয়ের কাছে ছোট বোনের মৃত্যুর খবর যে কতটা ভয়াবহ তা কি এই পৃথিবী জানে? হয়তো জানে না। জানলে এই ভয়াবহ খবরটা ভাইয়ের কানে পৌঁছে দেওয়ার মতো সাহস হয়তো এই পৃথিবীর হতো না। পোড়া রাস্তাটা ধরে দুর্বল পায়ে হাঁটতে লাগলো শুভ্র। হাঁটতে হাঁটতেই কানে এলো কয়েকজন মানুষের কথোপকথন, সাংবাদিকদের আকর্ষণীয় খবরের স্তূপ, কিন্তু কোনো শব্দই তার মস্তিষ্ক পর্যন্ত পৌঁছালো না। হাতে থাকা মুঠোফোনটা বাজছে। শুভ্রব ঘোর লাগা চোখে ফোনের স্ক্রিনের দিকে তাকালো। ফোন রিসিভ করবে না করেও ফোনটা রিসিভ করলো শুভ্রব। সাথে সাথে ওপাশ থেকে ব্যস্ত ক্লান্ত কণ্ঠে প্রশ্ন ছুড়লেন রাধিবা। শুভ্রব বাবু, শুভি কই? শুভ্রবের শেষ শক্তিটুকুও নিঃশেষ হলো এবার। বুকের মাঝে ভয়ানক ভাঙচুরে দেশে হারা হয়ে পড়ল। মাকে কি করে বুঝতে বেশি এবার? রাধিবা আবারও ব্যাকুল কণ্ঠে বলে উঠলেন, কথা বলছিস না কেন বাবা? শুভিকে পাইছিস? আমি হসপিটালে যাচ্ছি মা, চিন্তা করো না।
হসপিটালে যাচ্ছিস? আমার মেয়েটা বেঁচে আছে তো বাবা? শুভ্রবের চোখ টলমল করে উঠল। প্রথমবারের মতোই উপলব্ধি করল মাকে মেয়ের মৃত্যুর খবর জানানোর মতো কঠিন কাজ পৃথিবীতে দ্বিতীয় কিছু হতে পারে না। শুভ্রব কাঁপা গলায় বলল, জানি না। ওপাশ থেকে রাদিবার বুক ফাটা হাহাকার কানে এলো। শুভ্রব ফোন কেটে জোরে শ্বাস নিল। আকাশের দিকে তাকিয়ে একটি কথাই মনে হলো, এই কষ্টময় পৃথিবী তার ভালো লাগছে না। হসপিটালের মেঝেতে আগুনে ঝলসে যাওয়া পোড়া দেহগুলো সারিবদ্ধভাবে শুইয়ে রাখা হয়েছে। সেই ঝলসানো দেহগুলোর মাঝেই পরম শান্তিতে শুয়ে আছে আরও দুটি দেহ। দুজনের হাত এখনো একে অপরের হাতে আবদ্ধ। হাতের বন্ধন দেখে মনে হচ্ছে একে অপরের পাশে থাকার জন্য তারা দৃঢ় প্রতিজ্ঞ। এ যেন কোনো নিয়তি নয়, ভালোবাসাময় স্বেচ্ছায় মৃত্যু। শুভ্রবের বুকে উথাল পাতাল কান্নারা আছড়ে পড়লেও চোখ থেকে জল গড়ালো না। বোবা দৃষ্টিতে নির্নিমেষ তাকিয়ে দেখতে লাগলো ফরসাটে কোমল বোনটার পুড়ে যাওয়া কালো দেহ। হেস, খুব বেশি কষ্ট হয়েছিল কি বোনটার? অবুঝের মতো কেঁদেছিল। শুভ্রবের কষ্ট হয়, ভীষণ কষ্টে দম বন্ধ হয়ে আসে। বোনের কান্নার বিপরীতে কান্না পায় না। সারা শরীরে সূচের মতো বিদ্যে থাকে বিশ্রী এক ব্যথা। মস্তিষ্ক জানান দেয় ছেলেদের কাদার নিয়ম নেই, শুভ্রবের কাদার অধিকার নেই। পুরুষানুক্রমিক সে নিয়মকে মুহূর্তেই ভেঙে গুড়িয়ে দেয় শুভ্রব। হঠাৎই মাথা চেপে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে সে। দুনিয়া ভেসে যাক, তার এই ছোট্ট অবুঝ বোনটাকে কেউ ফিরিয়ে দিক। শুভ্রবের জন্য কাদার মানুষটা হারিয়ে গেলে শুভ্রবে এত করে কষ্ট একা বইবে কি করে? ওর যে কাঁদতে নেই, ওর জন্য কাদার মানুষ নেই। জনমানবহীন ফাঁকা ফ্ল্যাটটাতে দাঁড়িয়ে আছে শুভ্রব। ফ্ল্যাটের সাজানো গোছানো আসবাব আর দেয়াল দেখেই বোঝা যাচ্ছে এই ঘরটিতে নতুন এক অতিথির আগমন ঘটবে। চারদিকে তাকে নিয়ে ব্যস্ত মানুষের পদচারণ থাকবে। মা বাবার শাসন আর আদরে খিলখিলিয়ে হাসবে ছোট্ট একটা প্রাণ। এ তো কদিন আগেও এমনই স্বপ্ন দেখেছিল সবাই। নতুনকে গ্রহণ করার জন্য ক্যালেন্ডারের দিন গুলছিল প্রতিটি প্রাণ। সবার মুখে ছিল একটাই কথা, আর তো মাত্র 10 দিন। আজ সেই 10 নাম্বার দিন, কিন্তু অতিথিটি আসেনি। যে ঘরগুলো হাসি আনন্দে ভরপুর থাকার কথা ছিল, সেই ঘরগুলোতে কেউ হাসেনি। কিন্তু শুভ্রব শুনতে পায় দেয়ালে দেয়ালে শুভ্রতার খিলখিল হাসি তার কানে বাজে। সংসার সামলাতে ব্যস্ত শুভ্রতা যেন হঠাৎই বলে ওঠে, তুমি কাঁদছো নাকি ভাইয়া? কেঁদো না তো, তুমি কাঁদলে অযথায় আমার কান্না পায়। শুভ্রবের বুক ভার হয়ে আসে। মনে তীব্র ইচ্ছে থাকা সত্ত্বেও এই ফাঁকা বুকটায় বোনকে টেনে নেওয়া হয়নি। তার অস্বস্তি কাটিয়ে বলা হয়নি, আজ শুভ্রবের বড় আফসোস হচ্ছে একসময় গুরুত্ব না দেয়া ইচ্ছেটা পূরণ করতে না পেরে বুকটা ফাঁকা ফাঁকা লাগছে। সাদাফের সেদিনের কথাটা হঠাৎই কানে বাজলো শুভ্রবের। আরে চলোই না, মানুষের হায়াত মৌতের কোনো ঠিক আছে? কোনো দিন আমাদের জীবনে আসবে, তারই তো কোনো নিশ্চয়তা নেই। সত্যি নিশ্চয়তা নেই। আর নেই বলেই সাদাফের সাথে খাবার খাওয়ার প্রতিশ্রুতিটা বাস্তবে রূপ নেয়নি। শুভ্রবকে বড় ভাইয়ের মতো ছায়া দেওয়ার জন্য, ভরসা দেওয়ার জন্য সাদাফকে ধন্যবাদ দেওয়াটা হয়ে ওঠেনি। বোনকে নিজের অনুভূতির কথা বলাটা হয়ে ওঠেনি। শুভ্রবের অনেক কথাই না বলে থেকে গিয়েছে। বলবো বলবো করেও সময় হয়ে ওঠেনি। সময়টা আসলে কখনোই হয় না, আর যখন সময়ের খেয়াল হয় তখন মানুষগুলোই থাকে না। শুভ্রবের ভাবনার মাঝেই দরজা ঠেলে ভেতরে ঢুকল পৃথা। শুভ্রবের পেছনে দাঁড়িয়ে টলমলে চোখে তাকিয়ে রইল দেয়ালে লাগানো সাদাফ শুভ্রতার ছবিটির দিকে। মৃদু গলায় জিজ্ঞেস করল, আরশি যুগল প্রেম বলে কি কিছু হয়? শুভ্রব ঘাড় ফিরিয়ে তাকালো, ভ্রু কুচকে বলল, মানে? আরশি যুগল প্রেম নামটা শুনেছেন কখনো? সত্যি কি এমন কিছু হয়? শুভ্রব এমন কোনো শব্দ আগে কখনো শুনেছে বলে মনে পড়ল না। হালকা ঘাড় নেড়ে বলল,
জানি না। পৃথা আচ্ছন্নের মতো বলল। শুভ্র পৃথার চোখের দিকে তাকালো। পৃথার উদ্ভ্রান্ত দৃষ্টিতে গভীর শোক, হাহাকার। শুভ্র মৃদু গলায় বলল, জানি না। পৃথার আকুল আবেদন। শুভ্রব জবাব দিল না। ঘাড় ফিরিয়ে আবারও শুভ্রতার হাসি মাখা ছবিটির দিকে তাকালো। বুক চিরে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। পাশে দাঁড়ানো মেয়েটিকে সে কখনো ভালোবাসবে কিনা জানা নেই। সময়ের আবর্তনে, সৃষ্টির প্রয়োজনে ভালোবাসার স্বপ্নগুলো কখনো নতুন করে হানা দেবে কিনা তাও জানে না শুভ্র। তবুও সে চায় পৃথার ইচ্ছে পূরণ হোক, প্রয়োজনে শুভ্রবের মাধ্যমেই হোক। তবুও আর সে যুগল প্রেমগুলো বেঁচে থাকুক, পৃথিবী শুনতে থাকুক আর শীতে ঢাকা ভালোবাসার গল্প। প্রিয় পরিবার, আপনাদের উদ্দেশ্যে কিছু কথা। এটা চকবাজারের চুড়িহাটে অগ্নিদগ্ধ হওয়া দম্পতিদের নিয়ে লেখা গল্প নয়। তাদের সম্পর্কে খুব বেশি জানিও না আমি, তবে এখানে তাদের স্মৃতিচারণ করা হয়েছে। এমনও হতে পারে তাদের গল্পটা আরও সুন্দর ছিল, তাদের সাজানো গল্পগুলো আরও রঙিন ছিল। তাদের জন্য দোয়া রইল, ভালোবাসাগুলো এইভাবেই না হয় বেঁচে থাকুক। তো হ্যালো বাঙালি প্রেমিক এবং প্রেমিকা, আমি শামীম। আমাদের গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সেই সাথে পাঠকদের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা। অনেকগুলো দিন ধরে আমাদের পাশে থাকার জন্য, ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।